মাস ধরে কারাবন্দী অবস্থায় আছেন। এবং আপনি দেখুন যে এটা একটা ক্লাস উদাহরণ যে গোটা রাষ্ট্রটা কিভাবে চলছে। তার বিরুদ্ধে যে মামলা, যে ঘটনায় তাকে অভিযুক্ত করা হয়েছে, যে ঘটনায় তাকে অভিযুক্ত করে 11 মাস ধরে সে কারাগারে আছে, যে ঘটনায় তাকে অভিযুক্ত করে সে ঘটনার সময় সে ভারতে চিকিৎসার জন্য, এই পুরো সময়টুকু সে ভারতে চিকিৎসার জন্য ছিল। পরে দেশে গিয়েছে, মিছিলে অংশগ্রহণ করেছে, কিন্তু এই যে সময় সে দেশেই ছিল সেই সময়ের একটা ঘটনায় তাকে কিন্তু এই 11 মাসের অধিক সময় ধরে কারাগারের অভ্যন্তরে রাখা হয়েছে। এবং কোন ধরনের আমরা আমাদের ছাত্রলীগের নেতাকর্মীদের আমাদের নিজস্ব সোর্স থেকে জানি যে জেলের অভ্যন্তরেও অমানুষিক নিপীড়ন, নির্যাতন শিকার হয়েছে এবং একটা পর্যায়ে বাগেরহাট কারাগার থেকে যশোর কারাগারে প্রেরণ করা হয়েছে। এবং জামিনের ধরনের বৈধ নিয়ম কানুন সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কিন্তু এই দখলদার সরকার সেটি নিশ্চিত করেনি। এবং গতকালকে শেষ মুহূর্তেও যখন প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয় সেটি কিন্তু গ্রহণ করা হয়নি। এবং আমরা আজকে দেখুন যে একটা হচ্ছে যে মামলা করেছে, মামলা করা ছিল না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সে তো অভিযুক্ত, সে তো আর অপরাধী নয়, রাষ্ট্র কর্তৃক চিহ্নিত ভাবেও সে অপরাধী নয়। অতএব বৈধভাবে আইনগত সমস্ত অধিকার তার রয়েছে, সেই অধিকারটিকেও কিন্তু তার কাছে দেওয়া হয়নি। এবং কি মর্মন্তুদ ভাবে তার স্ত্রী, তার সন্তানকে এই যে রাষ্ট্রের যে নিপীড়ন নির্যাতনের একটা পার্শ্ব প্রতিক্রিয়াই তো এটা, যে ঘটনাটি ঘটেছে এটা রাষ্ট্রের নিপীড়ন নির্যাতনের একটা ফলাফল। এবং এই ঘটনাটি মর্ম স্পর্শ করেছে। এবং আজকে দেখুন যে বাংলাদেশের গ্রামগুলো, আমাদের শহরগুলো, আমাদের প্রত্যেকটি বাড়িতেই আপনি কম বেশি এ ধরনের ঘটনা আছে। এটি হয়তো মানুষের আবেদন করেছে ছোট্ট একটা বাচ্চার মৃত্যু। আপনারা কি করবেন? মানে এই প্রশ্নটাও কিন্তু কাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে যে আওয়ামী লীগের, ছাত্রলীগের নেতারা কি করবেন? মানে এই ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতা কর্মীরা কি জেলেই পচে মরবেন? মানে আপনি বলছেন জেলেও তারা ভয়াবহ নির্যাতনের শিকার হচ্ছেন। এমনকি এই জুয়েল হাসান সাদ্দাম, তার নামে যে মামলা, সে সময় ভারতে ছিলেন, তবু তার নামে মামলা হয়েছে এবং তিনি মানে আসলে তো জামিন পাবেন না, কখনো বের হতে পারবেন না। তো আপনারা কি করবেন? মানে আপনাদের পরিকল্পনাটা সামনে কি? একটি হচ্ছে যে এই জেলের অভ্যন্তরে আমি শুধুমাত্র এই মুহূর্তেও কিন্তু আমাদের কয়েক লক্ষাধিক নেতাকর্মী আমাদের কারাগারে আছে। এবং একটা পর্যায়ে বাংলাদেশে প্রায় 5 লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী কিন্তু একই সঙ্গে কারাগারের অভ্যন্তরে থাকা হয়েছে। এবং এই বেশিরভাগই কিন্তু আপনি দেখবেন যে 17, 18 মাস, 12 মাস, 14 মাস ধরে তারা কারাগারে আছে। এবং এই যে 4 জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী, এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের প্রত্যেকটি বাংলাদেশের সকল কারাগারে, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে শুরু করে গোটা দেশের সমস্ত কারাগারগুলোতে ছাত্রলীগ নেতাকর্মীদের ওই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে সেলে রাখা হয়েছে, বাদ দেওয়া হয়নি কিংবা নানাভাবে নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে এই জেলের অভ্যন্তরে। এবং এই জানুয়ারিতেও অনেকগুলো হত্যাকাণ্ডের শিকার হয়েছে কারাগারে অন্তরীণ থাকা অবস্থায়। আমরা বাংলাদেশ ছাত্রলীগ, আমরা আজকে আমাদের নেতাকর্মীরা যে পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে, এটা বাংলাদেশ দল। এবং আমরা অবশ্যই আমরা একটা গণতান্ত্রিক সংগ্রামের মধ্যে আছি, লড়াইয়ের মধ্যে আছি। এবং আমরা বিশ্বাস করি যে আমরা যেহেতু একটা নৈতিক গণতান্ত্রিক সংগ্রামে আছি, আমরা এই সংগ্রামকে বিজয়ী করার মধ্য দিয়ে আসলে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে তৈরি করতে চাই। এবং আমরা চাই যে একটা ন্যায় বিচার ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, মানবাধিকার ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, গণতন্ত্র ফিরে আসবে। এবং সেটির মাধ্যমে আমাদের ছাত্রলীগের নেতাকর্মীদের যে আত্মত্যাগ, এই আত্মত্যাগ তো একটা মাত্র দলের জন্য নয়, এই আত্মত্যাগ তো একটা সুন্দর সমাজের জন্য, এই আত্মত্যাগ তো মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। এবং একই সঙ্গে আমরা কিন্তু এটি আমরা সুস্পষ্ট করে বলে দিতে চাই যে আমাদের নেতাকর্মীরা কিংবা এই 5ই আগস্টের পর থেকে বিশেষ করে বাংলাদেশের নাগরিক বৃন্দ যে পরিমাণ এই হত্যা, নির্মম নির্যাতন, নিষ্পেষণের শিকার হয়েছে, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, প্রত্যেকটি ঘটনাকে বিচারিক প্রক্রিয়ার আওতায় আসতেই হবে। এবং এই ঘটনাগুলোর সঙ্গে আনুপাতিক হারে যার যতটুকু দায় আছে সেই অনুযায়ী প্রত্যেককে দায়িত্ব গ্রহণ করতে হবে। এবং আমরা এই ঘটনাগুলোর সঙ্গে যারা দায়ী আছে, যে বা যারা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে যেভাবে এটি নির্দেশনা দিয়েছে, বাস্তবায়ন করেছে, উস্কানি দিয়েছে, সহযোগিতা করেছে কিংবা আইনানুগ দায়িত্ব পালন করেনি, যে অধিকার রক্ষা করার কথা ছিল সেই অধিকার রক্ষার দায়িত্বে যারা নিয়োজিত ছিল, যারা সেই দায়িত্বগুলো পালন করেনি, সবাইকেই বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসতে হবে। এবং এটাই আমাদের ওয়াদা, এটাই আমাদের শপথ যে বাংলাদেশ নেতাকর্মীরা যেভাবে এই জুলুম নির্যাতনের শিকার হয়েছে, প্রত্যেকটি ন্যায়ানুগ বিচারিক প্রক্রিয়া আমরা বাংলাদেশে নিশ্চিত করবই করবো। এবং একই সঙ্গে
শুধু তাই না, একটি হচ্ছে বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করা, আইনি শাসনের প্রক্রিয়াটি অবাধিত রাখা, এবং একই সঙ্গে আমাদের এই এই এক হচ্ছে যে রাজনৈতিক বিশ্বাসের কারণে, নাগরিক অধিকার প্রয়োগের কারণে যারাই আজকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, রাষ্ট্রের কাছ থেকেও ভবিষ্যতে ক্ষতিপূরণ আদায় করা হবে। এবং বিশেষ করে আপনি দেখুন যে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা, আমরা যে তথ্যগুলো সবসময় নিয়ে আসছি, 5 লক্ষর অধিক শিক্ষার্থী তাদের শিক্ষা কার্যক্রমের বাইরে রয়েছে, 15,000 অধিক শিক্ষার্থীর সার্টিফিকেট বাতিল করা হয়েছে। তো এই যে ঘটনাগুলো ঘটেছে, এখানে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, কারাগারে জামিন পাচ্ছে না, এই যে জীবন থেকে একজন শিক্ষার্থী জীবনের সব ভালো সময়টুকু থেকে বঞ্চিত হচ্ছে, তার লেখাপড়া কেড়ে নেওয়া হচ্ছে। এটির সঙ্গে যারা সম্পৃক্ত আছে, আপনি দেখুন যে ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 400 জন 500 জন শিক্ষার্থীকে বহিষ্কারের আওতায় নিয়ে এসেছে। ধরে নেওয়া যেত যে আমি একটি সংগঠনের সভাপতি বাংলাদেশ ছাত্রলীগের, আমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, সেটিও আমরা অনেক সময় আমরা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা আমরা মেনে নিই। কিন্তু যারা এই সংগঠনের কর্মী সমর্থক, যারা এই রাজনীতির সাথেও নেই, পাতেও নেই, যারা অন্যায়ভাবে সম্পূর্ণ মিথ্যাচারের আওতায় যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, এটির সঙ্গে কি এর পেছনে দায়ী কে? সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দায়ী, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দায়ী, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের যেসব চেয়ারম্যান যারা দায়িত্ব পালন করেনি তারা দায়ী। ঠিক একইভাবে আপনি যদি বাগেরহাটের ঘটনা দেখেন, সেখানে জেলা ম্যাজিস্ট্রেট দায়ী রয়েছে, তারা তাকে জামিন দেয়নি, তারা সেখানে দায়ী রয়েছে, কারা কর্তৃপক্ষ দায়ী রয়েছে, এবং সরকার, যেখানে আজকেও দেখেন যে এই দখলদার সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে নির্লজ্জ ভাবে এই সাফাই গিয়েছে যে এই আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যে এই বিনা অভিযোগে তাদেরকে যে মাসের পর মাস কারাগারে রাখা হচ্ছে, জামিন পাচ্ছে না, প্যারোলে মুক্তি নেওয়ার সুযোগ পাচ্ছে না, সে ব্যাপারে কি হাস্যকর ভাবে তারা নিজেদের বক্তব্য উপস্থাপন করছে। এবং আমরা দেখি যে প্যারোলের মুক্তির ঘটনা যদি দেখি যে মৃত্যুদণ্ডের দণ্ডপ্রাপ্ত আসামি, যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত আসামি, তারাও কিন্তু প্যারোলে মুক্তি দিয়ে তার স্বজনের সঙ্গে থাকার সুযোগ পেয়েছে। বাংলাদেশে অহরহ এই ধরনের ঘটনাগুলো ঘটেছে। এবং আজকে মাসের পর মাস আমাদের নেতাকর্মীরা যেভাবে কারাগারে আছে, এবং কোন ধরনের জামিন পাওয়ার সুযোগ, কোন ধরনের আইনের আশ্রয় পাওয়ার সুযোগ, কারাগারের অভ্যন্তরে কোন ধরনের যে ধরনের বৈধ সুযোগ সুবিধা তার অধিকার রয়েছে, সবকিছু থেকে যেভাবে বঞ্চিত করা হচ্ছে, চাকরি থেকে বঞ্চিত করা হচ্ছে, ছাত্রলীগের কর্মী মেধার ভিত্তিতে চাকরি হচ্ছে, বিসিএস এ ফার্স্ট হচ্ছে, তার চাকরি বাতিল করে দেওয়া হচ্ছে। প্রশাসনে এমনকি আপনার প্রশিক্ষণ শেষ, আপনি দেখবেন যে 43তম বিসিএস এ তারা তাদের প্রশিক্ষণও শেষ করেছে, সেই প্রশিক্ষণ শেষ হওয়ার পরে হুট করে জানিয়ে দেওয়া হলো যে 3 জন যারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পর্ক কিংবা সমর্থক কিংবা শুভানুধ্যায়ী, তাদেরকে কিন্তু চাকরি বাতিল করে দেওয়া হচ্ছে। তার মানে এটার কিন্তু নানা ধরনের এই যে অত্যাচার নির্যাতনের নানা মাত্রা রয়েছে, নানাভাবে এদের নাগরিক অধিকারের লঙ্ঘন ঘটনা করছে, জীবন কেড়ে নেওয়া হচ্ছে, তার মেধাতে চাকরি পাওয়ার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, শিক্ষার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, নিজের বাড়িতে থাকার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, কথা বলার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এবং আজকে যেটি হচ্ছে যে শুধুমাত্র ছাত্রলীগের কর্মী, এই কর্মী হওয়ার কারণেই কিন্তু, আওয়ামী লীগের কর্মী সমর্থক হওয়ার কারণে কিন্তু, শুধুমাত্র তার এই রাজনৈতিক পরিচয়ের কারণেই তার উপর কিন্তু রাষ্ট্রই এক ধরনের এই কিলিং গুলোর সঙ্গে, এই নির্যাতন নিষ্পেষণ গুলোর সঙ্গে সম্পৃক্ত থাকছে। এটি কিন্তু আমাদের আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবাধিকার লঙ্ঘনের যেসব সংজ্ঞা রয়েছে, এমনকি গণহত্যার যে সংজ্ঞা রয়েছে, তার অনেকগুলো শর্ত কিন্তু এই বাস্তবতাগুলো পূরণ করে। সাদ্দাম, এই যে জুয়েল হাসান সাদ্দামের এই মর্মন্তুদ ঘটনার পর থেকে আমার একটা জিনিস মনে হচ্ছিল, আপনি জেলের ভেতরে তাদের উপর নানা রকম নির্যাতন হচ্ছে সেটা বলছিলেন, তার যদি আপনার কাছে কি ধরনের নির্যাতন হচ্ছে সেটা যদি বিস্তারিত করতে চান। আমি আরেকটা জিনিস জানতে চাইছিলাম যে ছাত্রলীগ আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক যাদেরকে বিভিন্ন মামলায় আটকে রাখা হয়েছে, তারা কি আইনজীবীদের নিয়োগ দিতে পারছেন, যথাযথ আইনি সুবিধা পাচ্ছেন? এবং এই যে 22 বছর বয়সী একজন স্ত্রী 9 মাসের এক শিশু সন্তান নিয়ে এই অনিশ্চিত জীবনের ভার সইতে না পেরে আত্মহত্যা করলেন, নিয়মিতভাবে কি আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে কারাবন্দীদের? আপনারা কি খবর পান? অবিশ্বাস্য, আমাদের কারাগারগুলোর অভ্যন্তরে যা ঘটছে, এটা আসলে এটা এক ধরনের টর্চার সেলে পরিণত হয়েছে। এটা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটানোর একটা নিরাপদ জায়গা পরিণত হয়েছে এই কারাগারগুলো। বললেন যে আইনের আশ্রয় লাভের সুযোগের কথা, নিজের পছন্দ মতো আইনজীবী নিয়োগ দেওয়ার কথা, কারোরই সেই সুযোগ নেই, কারোরই সেই ধরনের কোনো সুযোগ বাস্তবতা নেই। আপনি অবাক হবেন, আমাদের কিন্তু আমাদের ছাত্রলীগের নেতাকর্মীরা অনেকেই গেছে। এবং শুধু তাই নয়, যারা আমাদের একেবারে সমর্থক পর্যায়ে, যারা মাসের পর মাস তারা কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে তাদেরকে থাকতে হচ্ছে, তো 4টি মামলায় 5টি মামলায় জামিন পাচ্ছে, আবার নতুন করে মামলা দেওয়া হচ্ছে, জেল গেট থেকে আবার নতুন করে তাদেরকে ধরা হচ্ছে, আবার তাদেরকে কারাগারের অভ্যন্তরে পাঠিয়ে দেওয়া হচ্ছে।
অনেক সময় তাদেরকে আদালতে নিয়ে আসা হয় না, কারাগারের অভ্যন্তরেই রেখে দেয়। কোনো ধরনের নিয়ম কানুনের কোনো ধরনের বালাই নেই, কোনো ধরনের প্রক্রিয়া কোথাও কিন্তু অবলম্বন করা হয় না। এবং কারাগারের অভ্যন্তরে তাদেরকে কি অবস্থার মধ্য দিয়ে থাকতে হয়, খাবার না দেয়া, একটি রুমের মধ্যে 5 জনের হয়তো সংস্থানের সুযোগ করে দেয়, সেখানে 40 জনের ব্যবস্থা সেখানে থাকতে হচ্ছে। যেখানে হয়তো 10 জনের থাকার সুযোগ আছে, সেখানে 100 জনের থাকার সুযোগ হচ্ছে। এবং আপনি অবাক হবেন, কারাগারে পত্রিকা পাওয়া, বই পড়তে চাওয়া সম্পূর্ণ কিন্তু বন্ধ আছে। আমরা যখন ছাত্রলীগের নেতা কর্মীদের সঙ্গে যখন আমরা কথা বলি যে তারা কারাগারে গিয়ে তারা আপিল করবে, অন্তত সেখানে সময়টুকু যেন সেভাবে অতিবাহিত করতে পারে, ইচ্ছে করে এই জেল কর্তৃপক্ষ সমস্ত ধরনের বই, সমস্ত ধরনের পত্রিকা, যেটি তার অধিকার রয়েছে সেই সুযোগগুলো থেকে তাদেরকে বন্ধ করে দেওয়া, সম্পূর্ণভাবে বন্দী করে দেওয়া হচ্ছে। এবং অনেক সময় দেখা যায় যে কারাগারের অভ্যন্তরে আমাদের ছোট ছোট সেলগুলোতে তাদেরকে দিনের বেলা দিনের পর দিন তাদেরকে ভেতরেই কিন্তু থাকতে হয়। এই খবরগুলো কিন্তু বাইরে আসে না যে নির্মম নির্যাতন নিষ্পেষণের মধ্য দিয়ে আমাদের নেতাকর্মীদের থাকতে হচ্ছে। এবং সেখানে থেকে অনেক সময় শারীরিক নির্যাতনের, নিগ্রহের ঘটনাও কিন্তু ঘটছে। এবং এটি শুধুমাত্র জেলে নয়, একেবারে যারা এই বিভিন্ন জেলা রয়েছেন তাদের সরাসরি পৃষ্ঠপোষকতায় কিন্তু জেলের অভ্যন্তরে শারীরিক নির্যাতন, নিগ্রহের ঘটনা ঘটছে। আরেকটি হচ্ছে স্বজনের সঙ্গে সাক্ষাৎ। আপনি অবাক হবেন যে আমরা আমাদের এই নেতাকর্মীদের জেল বিধি অনুযায়ী, আমাদের বিদ্যমান আইন অনুযায়ী যে ধরনের আসামিদের যে ধরনের সুযোগ সুবিধা থাকার কথা রয়েছে, আজকে স্বজনদের সঙ্গে ন্যূনতম দেখা করার সুযোগ যেটি থাকার কথা, কোনো ক্ষেত্রেই সেটি কিন্তু গ্রহণ করা হয় না। আমাদের যখন একজন অসহায় মা এই 400-500 কিলো তারা যাত্রা করে যখন ঢাকায়, কিংবা আজকে ঢাকায় পরের দিন দেখা যাচ্ছে যে আর কারাগারে পাঠিয়ে দিচ্ছে, সেখানে যখন স্বজন, একজন পিতা, একজন বয়স্ক বাবা, একজন মা যখন দেখা করতে আসে, এই দেখা করার সুযোগটুকু কিন্তু দেওয়া হয় না। ইচ্ছে মতো কোনো ধরনের নিয়ম কানুন অনুসরণ না করে বলে দেওয়া হয় যে দেখা করার কোনো সুযোগ নেই। প্রত্যেকটি ঘটনায় এটি আজকে কিন্তু এটি আলাদা কোনো ঘটনা নয়। বাংলাদেশ ছাত্রলীগের কর্মী, আওয়ামী লীগের নেতা কর্মী, সমর্থক যারাই আছে তাদেরকেই অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হচ্ছে। শুধু তাই নয়, কারাগারে তারা আমাদের নেতা কর্মীদের উপর নির্মম নির্যাতন নিষ্পেষণ করছে। আবার একই সঙ্গে তার পরিবার, তার যে পরিবার তার বাড়িতে থাকতে, সেই পরিবারকে প্রত্যেকদিন হুমকি ধামকি, সেখান থেকে টাকা আদায় করা, সেখান থেকে ব্যবসা বাণিজ্য লুটপাট করা, সেখানে দিনে রাতে বিরাতে সেখানে ঘর বাড়িতে আগুন দেওয়া থেকে শুরু করে নানা ধরনের হুমকি ধামকির মধ্যে দিয়ে থাকতে হচ্ছে। তার মানে নির্যাতনের শিকার কিন্তু সে কারাগারে হচ্ছে না, একই সঙ্গে তার পরিবারটি, যেখানে হয়তো একজন মা একা রয়েছে কিংবা একজন ছোট ছোট ভাই বোন নিয়ে একটা পরিবার রয়েছে, সেখানেও কিন্তু সে কারাগারে রয়েছে। তার ছোট ভাই বোনকে হয়তো স্কুলে যেতে দেওয়া হচ্ছে না, হয়তো কলেজে যেতে দেওয়া হচ্ছে না, হয়তো তার বাবাকে স্কুলে যেতে দেওয়া হচ্ছে না, চাকরি ব্যবসা বাণিজ্য যাহা ছিল হয়তো সব বাতিল করে দেওয়া হচ্ছে। এই অবস্থার মধ্য দিয়ে কিন্তু আমাদের নেতা কর্মীদেরকে যেতে হচ্ছে। বা আপনি দেখুন আরো কয়েকটা, আজকে তো বাগেরহাটের ঘটনা সামনে রেখে এটি আসলো, আপনি দেখুন যে লক্ষ্মীপুরের ঘটনা যদি আপনি দেখেন, যে ফজলে রাব্বি একজন কিন্তু কিশোর, খুব কত বছর তার বয়স, এই সামান্য একজন দুরন্ত কিশোর, সে আমাদের জেলা ছাত্রলীগের কর্মী, একটা ইউনিয়ন ছাত্রলীগের সামান্য ইউনিয়ন ছাত্রলীগের সদস্য। আপনি কল্পনা করুন যে 7 দিন ধরে তাকে পাওয়া যাচ্ছে না। এবং এই সময়ের মধ্যে আমাদের বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্র নির্বাহী সংসদের যারা নেতৃত্বে ছিলেন এবং তারা নেতৃত্বে আছেন, তারা কিন্তু বিভিন্ন জায়গায় যোগাযোগ করার চেষ্টা করেছে প্রশাসনের সঙ্গে, এই পুলিশের সঙ্গে যোগাযোগ, কোথাও কোনো ধরনের সহযোগিতা করা যায়নি। আর গতকালকে আপনি দেখবেন যে 7 দিন পরে তার ট্যাঙ্কের ভিতরে তার কিন্তু এই যে অর্ধ গলা লাশ, পচা লাশ কিন্তু তাদেরকে উদ্ধার করা হচ্ছে ফজলে রাব্বি। আপনি যদি দেখেন যে ভোলায় আরিফ, সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি, এই বছরের অধিক সময় ধরে বাড়ির বাইরে রয়েছে, বাড়ির মধ্যে তার বৃদ্ধ বাবা, একজন অবসরপ্রাপ্ত স্কুল মাস্টার বশির আহমেদ, তার বাবা এবং তার মায়ের সঙ্গে দীর্ঘদিন ধরে সাক্ষাৎ হয়নি। শুধুমাত্র তার বাবা মায়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আপনি জানেন যে তাকে যেতে হয়েছে। এবং সেই অবস্থার মধ্য দিয়ে ভোরবেলা আমাদের তার বাবা যখন নামাজ পড়ার জন্য ভোরবেলা বের হয়েছে, সেই অবস্থার মধ্যে তার বাইরে কিন্তু তার সন্তানের লাশ দেখতে হয়েছে। আমাদের পঞ্চগড়ে অমিত, আমাদের ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, সেও এই প্রতিকূল পরিস্থিতির কারণে আত্মগোপনে থাকতে হয়েছে। তার মা এবং তার বাবা তার গ্রামের বাড়িতে ছিল, সেই অবস্থায় 10 লাখ টাকা চাঁদার জন্য তার প্রতি সে পরিবারের উপর জুলুম চালানো হয়েছে, হুমকি দেওয়া হয়েছে এবং পরিশেষে নামাজরত অবস্থায় তার মাকে কিন্তু হত্যা করা হয়েছে। আপনি যদি দেখেন যে চাঁপাইনবাবগঞ্জে শুধুমাত্র জয় বাংলা লিখেছে, এই জয় বাংলা লেখার অপরাধে মাসুদ এবং রায়হানকে কিভাবে হত্যাযজ্ঞের শিকার হয়েছে এই ফ্যাসিস্ট দখলদারি শোষণের সময়।
এবং এই ধরনের অসংখ্য ঘটনা কিন্তু আজকে বাংলাদেশে প্রত্যেক মুহূর্তেই আমাদের এই বাংলাদেশে ঘটে চলেছে। আমাদের রাজশাহীতে আপনি দেখবেন যে আব্দুল্লাহ মাসুদ ছাত্রলীগের সাবেক নেতা, তারও সন্তান রয়েছে, তাকে ডিসপেন্সারিতে যখন ফার্মেসিতে গেছে ওষুধ নেওয়ার জন্য, মুহূর্তে পানির জন্য আত্মচিৎকার করেছে, তাকেও কিন্তু সেখানে হত্যাযোগের শিকার হয়েছে। আমাদের তোফাজ্জল, যেটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে, আপনি দেখুন যে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে তাকে এক ধরনের কি ধরনের নাটকীয় কায়দায় এক ধরনের তামাশা করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মব করে সহিংসতা করে তাকে হত্যাযোগের শিকার করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীমকে কিভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, সেটি হচ্ছে সাবেক ছাত্রলীগের সাবেক কর্মী, সাবেক নেতা, তাকে এই হত্যাযোগের শিকার হতেছে। গোটা বাংলাদেশে আমাদের অসংখ্য নেতাকর্মী এই পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। এবং আজকে আমি বিশেষ করে মনে করিয়ে দিতে চাই যে আমাদের এই যখন এই হত্যাযজ্ঞ কিন্তু শুধুমাত্র 5ই আগস্টের পরের বাস্তবতা সেটি না, আমাদের এই 16 জুলাই 2024 এই জুলাই আগস্টের হত্যাযজ্ঞ শুরু হয় যাকে কেন্দ্র করে, সেটি হচ্ছে আমাদের ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী সবুজ আলী 16 তারিখে দিনে দুপুরে পিটিয়ে হত্যা করা হয় এবং শেষ পর্যন্ত দায়ভার দেওয়া হয় আওয়ামী লীগ। এবং আমি নিজে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি, এই একই মামলায় ট্রাইব্যুনালে আমার বিরুদ্ধে মামলা চলছে বাংলাদেশ ছাত্রলীগের কর্মী সবুজ আলীকে হত্যাযজ্ঞের বিরুদ্ধে। তো এই হচ্ছে, আমি খুব দেখি না এখন ডিজিএফআই, এনএসআই এদের মাধ্যমে বা প্রশাসনকে কাজে লাগায় কেন এটা হওয়ার সম্ভাবনা আমি দেখছি না। আপনি যদি ম্যাগনিটিউডটা চিন্তা করেন, যখন এই 18 এবং 24-এর নির্বাচনগুলো হয়, বিশেষ করে 18-র যেটা দিনের ভোট রাতে, সেই জায়গায় কিন্তু সিস্টেমেটিক ভাবে নির্দেশনা দিয়ে ডিজিএফআই এর কাজই তখন ছিল প্রশাসনকে ব্যবহার করা হবে, সেনাবাহিনী, বিজিবি, তারা সম্পূর্ণভাবে কেন্দ্রের কাছে আসতে পারবে না, ক্যাম্পে বসে থাকবে। আগের সপ্তাহেতে এবং আগের রাতে বস্তায় বস্তায় করে টাকা পাঠানো হয়েছে, আগের রাতে অ্যাম্বুলেন্সে করে প্রতিটা কেন্দ্রে ব্যালট পেপার সিল মারা সেখানে পাঠানো হয়েছে এবং সেগুলো ভরা হয়েছে। আগের রাতে এই জিনিসগুলো করা হয়েছে। এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি সম্ভব না, এবং যদি না সরকারের ইচ্ছা থাকে এবং আওয়ামী লীগ সরকারের মতন কারো ইচ্ছা থাকে। 2 নাম্বার, আপনি কি মনে করেন আমাদের এখনকার ডিজিএফআই, এনএসআই তাদের ভিতরে যতই আওয়ামী লীগ, ছাত্রলীগের লোকজন, যুবলীগের লোকজন ঢুকে থাকুক, তাদের এই 24-এর পরে সাহস হবে এই জিনিসটা নিজে থেকে করবার জন্য, যদি সরকারের প্যাট্রোনাইজেশন না থাকে বা কোনো রাজনৈতিক দলের চাপ না থাকে? আমি দেখতেছি না সেই জিনিসটা। দেন আরেকটা জিনিস হলো, এই জিনিসটা করবার জন্য যে মিডিয়া বা অন্যান্য জিনিস আড়ালে নিয়ে বা মিডিয়াকে কিনে নিয়ে, ধরেন প্রথম আলোর মতিউর রহমান এবং মাহফুজ সাহেব, ওনারা কিন্তু ওনাদের, আমার যতদূর মনে হয়, ওনারা এখন ওই হাদির ঘটনার পর থেকে প্রতিদিনই ডবল স্পিডে ওনারা বাথরুমে যান। ওনারা জানেন তো মিডিয়ার এত সাহস হবে না জিনিসটাকে ছুপাই যাওয়া যে এই ধরনের জিনিস হচ্ছে। সেই আলোকে আমি মনে করি, দেখেন এনএসআই এর কথা আমি যদি একটু এক্সাম্পল দিই, এনএসআই তে কিন্তু প্রায় অর্ধেক লোককে ওএসডি করে রাখা হয়েছে, যারা ছাত্রলীগ, যুবলীগের সেই গুন্ডাগুলা যারা এনএসআই এর পদ ব্যবহার করে দেশে সন্ত্রাস চালাতো, তারা ওএসডি। 13 জন অফিসারকে এনএসআই নিজে থেকে দুদকের হাতে তুলে দিয়েছে দুর্নীতির অভিযোগ তদন্ত করে দেখে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য। সো এই জায়গাগুলোতে তাদের সেই চাপটা আছে, তারা জানে যে সেখানে আগানো যাবে না। তো হতে পারে তার মধ্যে যদি কোনো রাজনৈতিক দল আমাদের দেশের, তারা কোনো ফেভার পাওয়ার জন্য কোনো আন্ডারহ্যান্ডে আসে, বাট সেটার সম্ভাবনা আমি দেখি কম। এই প্রেক্ষাপটে আমি একটা জিনিস বলি কি, দেখেন আমাদের দেশে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে যে 4টা নির্বাচন হয়েছে, ফেব্রুয়ারি 1996 একটা ফর্মালিটি নির্বাচন ছিল, তা বাদ রেখে 91, 96, 2001, 2008 আমার নিজের হিসাবে নির্বাচনে ভোট গ্রহণ, আমি নির্বাচনের আগের পরিস্থিতি, কিভাবে দল ভাঙা হয়েছে, কিভাবে বিএনপিকে 2008-এ ইলেকশনে প্রার্থী দেওয়ারই সুযোগ দেওয়া হয় নাই, জেলে রাখা হয়েছে, মিডিয়া ক্যাম্পেইন চালানো হয়েছে, ভারতের সেট আপে নির্বাচনগুলাকে প্রভাবিত করা হয়েছে, সেই পার্টবার আমার ফোকাস হচ্ছে নির্বাচনে আমি বাংলাদেশের নাগরিক, 18 বছর প্লাস বয়স, আমি আমার ভোট যাকে খুশি তাকে দিব, সেই কনসেপ্টের কথা যদি চিন্তা করি, এই 4টা নির্বাচন কিন্তু আমি বলবো অবাধ এবং সুষ্ঠু হয়েছে মোটামুটি একটা সাধারণ মানে। এর বাদে যত নির্বাচন তার আগে এবং পরে আমরা জানি সেগুলোর কোনোটাই সুষ্ঠু হয় নাই। এটা হচ্ছে প্রথম জিনিস।
বাট সেটা কি খুব বেশি ইম্প্যাক্ট করছে আমাদেরকে এই 15 বছরের হাসিনার যেই দুঃশাসন সেটা ছাড়া? ঠিক আছে, কোনো পার্টি জিতবার ছিল, বাট এইবারের নির্বাচনটা সুষ্ঠু করা এবং একই সাথে সেই নির্বাচনে ভোট ডাকাতি শুধু না, তার বাদে যাতে মারামারি, হানাহানি বা কোনো প্রাণহানি না হয় সেটা নিশ্চিত করা কিন্তু আমাদের জন্য অনেক অনেক দরকার। সেই দরকারটা কেন সেটা আমি পরে আসছি। প্রথমে ভাই আপনি যদি সময় দেন আমি একটা জিনিস একটু বলি, স্ট্যাটিস্টিক্স বলি। জি, আমাদের এই নির্বাচনের সময় এখন তো অ্যাকচুয়ালি সবকিছুর দায়িত্ব ইভেন প্রশাসনের রদবদল থেকে শুরু করে কি হবে সেগুলো নির্বাচন কমিশনের, এবং নির্বাচন কমিশনে কিন্তু বেসিক্যালি একজন, মানে ব্রিগেডিয়ার জেনারেল ফজল, উনিই দায়িত্ব পালন করতেছেন, বাকি সবাই তার হাতে তার ঘাড়ে সবকিছু দিয়ে বলছে ভাই আপনি করেন আপনি করেন। তার অভিজ্ঞতা আছে, তার ম্যাচুরিটি আছে, সেই কারণে হয়তো সেটা একটা পেইনফুল ব্যাপার, বাট সেইভাবে হচ্ছে। এখন ওনারা সেই জিনিসটা করবেন এবং করছেন ওনাদের হিসাব মতে, এবং স্বরাষ্ট্র মন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর যে স্ট্যাটিস্টিক্স দিয়েছেন একটা সংবাদ সম্মেলনে গত সপ্তাহে, তাতে দেখা যায় প্রায় 9 লাখের মতন বিভিন্ন বাহিনী, সেটা সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী থেকে শুরু করে ইভেন পুলিশ, বিজিবি, আনসার, সেই সহ 9 লাখ, 3,000 কম 9 লাখ। তার মধ্যে 1 লাখের মতন বড় হচ্ছে আর্মি, 3 থেকে 5,000 এয়ারফোর্স, নেভি, বিজিবি থাকবে 37,000, কারণ তাদেরকে তো আমাদের বর্ডারটাকে পাহারা দিতে হবে। পুলিশ সারপ্রাইজিংলি থাকবে 1,49,000। আনসার এবং ভিডিপি মিলাই 5 লাখ কম বেশি থাকবে। জি, এখন এর বাদে ফায়ার সার্ভিস থাকবে, অন্যান্য র্যাব থাকবে। ভাই সংখ্যাটা আপনি যদি দেখেন, এটা মোরলেস এইভাবেই ডিপ্লয় ছিল আগের নির্বাচনগুলোতে, বাট আমরা আগেই বলছি এইবারের নির্বাচনের লক্ষ্য এবং একই সাথে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন আগের যে কোনো নির্বাচনের থেকে। এখন দেখেন পরিস্থিতির কথায় আসি। নির্বাচন মূলত হয়, পুলিশ এবং আনসার কেন্দ্রে থাকে, 42,300 সামথিং কেন্দ্র আছে, ওর 600 সামথিং কেন্দ্র আছে। সেই কেন্দ্রগুলা মূলত অবস্থান করে প্রোটেকশন দেয় পুলিশ, আনসার, ভিডিপি। তারা পাশে ক্যাম্পে, আইদার ক্যাম্পে থাকে, বিভিন্ন সময় বিভিন্ন নির্দেশনা থাকে বিজিবি এবং সেনাবাহিনীর প্রতি, তারা আইদার স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকে। বাট আমরা যতগুলো নির্বাচন, আমি ছিলাম 6টা নির্বাচনের সময় ছিলাম, তখন কিন্তু প্রতিবারই আমরা দেখেছি যে আমরা পেট্রোল নিয়ে, আমরা আমাদের সাথে টিমকে নিয়ে প্রতিটা কেন্দ্রে আমরা সারাক্ষণ ঘুরতাম। 12 ঘন্টার জন্য দায়িত্ব বলা হয়েছে, 14 ঘন্টা 15 ঘন্টা দরকার হলে কাভার করছি, একটানা 20 ঘন্টা কাভার করছি, যাতে নিরাপত্তা, যে কোনো জায়গায় আমরা যে কোনো একটা পয়েন্টে কোনো গন্ডগোল হলে সেখানে আমরা 10 থেকে 15 মিনিটের মধ্যে যাতে পৌঁছাতে পারি এবং সিচুয়েশনটাকে রেস্টোর করতে পারি। ঠিক আছে, সেই হিসাবে হয়তো আপনি যদি দেখেন, বাট প্রথম কথা, নির্বাচনের কেন্দ্রের দায়িত্বে যে পুলিশ আছে, যদি কোনো গন্ডগোল হয়, আল্লাহ না করুক, সেই গন্ডগোলগুলোর সময় পুলিশ এবং আনসার, পুলিশের তো মাজা ভাঙা, তার তো ইউনিফর্ম এখন কেউ মানে 2 পয়সাও পাত্তা দেয় না, আর আনসার তো আনসার লিগ হয়ে গেছে, তাই না ভাই? এখন সেই জায়গায় কেউ যদি একটা রাজনৈতিক দলের কিছু লোক এসে পুলিশের 2টা থাপ্পড় দেয় বা আনসারে ধরে কোমরের 6 ইঞ্চি নিচে একটা লাথি মারে, ওরা তো প্রথমেই পালাবে সেখান থেকে। এটা রিয়েল বাস্তবতা আমি বলছি কিন্তু ভাই। 24 পরবর্তীতে তাদের মোরাল তাদের ওই স্ট্যান্ডিং নাই যে তারা একটা অন্যায়ের প্রতিবাদ সঠিকভাবে করবে বা আইন শৃঙ্খলার প্রয়োগটা করবে, এটাই বাস্তবতা এখন। তো না, সেই আমি যদি একটা বিষয় যোগ করি আপনার সাথে, ধরেন আপনি তো হিসাব তো দিচ্ছেন যে ধরেন এই পরিমাণ হয়তো শক্তি থাকবে নির্বাচন কেন্দ্রিক, এবং যেটা বললেন যে নির্বাচনের সময় আনসারের উপর হামলা, পুলিশের উপর হামলা অতীতও হয়েছে, এবারও হয়তো কোনো কোনো দুষ্কৃতিকারী চেষ্টা করবে। কিন্তু আমার কনসার্নের জায়গাটা হচ্ছে হাসিনার আমলে যেই মানে 14, 18, 24 এই নির্বাচনগুলোয় অভিজ্ঞতা সম্পন্ন যেই সেনা সদস্য, সেনা কর্মকর্তা বা পুলিশ বা আনসার, তাদেরকে কি কোনো স্ক্রিনিং করা হয়েছে? কোনো তথ্য তো আমরা পাইনি এরকম। পাশাপাশি ধরেন আনসার লীগের যে দাপট আমরা দেখলাম ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পরে, পরবর্তীতে আসলে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? কতজন আনসারকে বিদ্রোহ
অলমোস্ট বিদ্রোহ করার মতোই। তো তো মানে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের বিষয়ে? তো এইগুলো দিয়ে কি আদৌ সম্ভব কিনা, নাকি সব আপনার ওই যে ইউনূসের ইয়ের মতো, যে মোটিভেশনাল স্পিচের মতো আর কি একটি অসাধারণ নির্বাচন হবে, স্মরণকালের শ্রেষ্ঠ নির্বাচন হবে? নির্বাচন কমিশনারেরও আগামাথা কিছু বুঝতেছি না আমি। তো সেই জায়গাটা মিলায় এই প্রশ্নগুলো আপনার মনে কি আসে না, এই প্রশ্নগুলো? আমরা এই প্রশ্নগুলো মনে আসছে, এবং আজকে না কনক ভাই, আজকে থেকে ধরেন 7-8 মাসে আমরা এই প্রশ্নগুলো রেজ করেছি সরকারের যেখানে যেখানে আমাদের যোগাযোগের এবং ইনফ্লুয়েন্স করার সুযোগ আছে সেখানে আমরা করেছি। আপনিও হয়তো কোনো জায়গায় করেছেন। দেখেন তারপরে কি, আজকে আমি যদি একটা স্ট্যাটিস্টিক্স দেই, 14 হিসাবটা আমি বাদ দিলাম, 18-24-এর সময় যারা ছিল ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে, সেই ধরনের জেলা পর্যায়ে থানা পর্যায়ে যে কর্মকর্তা যারা ইউএনএ ছিল, তারা এখন তাদের বেশিরভাগই এখন ডিসি এবং বিভিন্ন জেলায় কর্মরত ডিসি যারা নির্বাচনকালীন রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন। এই জিনিসটা দর্শক এবং অন্যর কাছে একটা শকিং জিনিস মনে হতে পারে, এটাই বাস্তবতা। সুতরাং এখানে স্ক্রিনিং বা অন্যান্য কিছু করা হয় নাই। যারা সেই পাপটার সাথে সরাসরি জড়িত ছিল তারাই আজকে রিটার্নিং অফিসার। এবং এইখানে কিন্তু রাজনৈতিক দলগুলোর কোনো আমি আপত্তি দেখি নাই। কেন আপত্তি দেখি নাই? কারণ তারা মনে করতেছে ঠিক আছে, আমরা তো এদেরকে ব্যবহার করতে পারবো। এটা আরো উদ্বেগজনক যে রাজনৈতিক দলগুলোর প্রতিবাদ করে নাই, বিকজ তারা মনে করে ঠিক আছে এই 2 নম্বর লোকগুলো সেখানে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার থাকলে পরে তো তারা আমাদেরই কাজে লাগবে, বিকজ একবার যে বিক্রি হয়েছে তারা তো কেনা অনেক সহজ। কথাটা খুব আমি চাচাশোলা কথা বলে দিলাম, বাট এটা ওনাদের শোনার উচিত। 2 নম্বর জিনিস যেটা হচ্ছে, সেনাবাহিনী পুলিশ সেই জায়গায় যারা ছিল, পুলিশ তো বেনজিরের পুলিশ। আমি কখনো বলি না যে এইটা হচ্ছে মানে খোদাবক্ত সাহেবের বা আমাদের বর্তমান আইজিপির পুলিশ। এটা সম্পূর্ণভাবে বেনজির এবং মনিরুল সিটিটিসি তাদের নিয়ন্ত্রিত একটা পুলিশ। তাদের কাছ থেকে আসল যে অর্ডার আসে তারা সেটা শুনে। তারাও ছিল 18-24-এর যারা ইনভলভ ছিল, তারাও কিন্তু আছে, এখন কিছু বাদ গেছে আছে। সেনাবাহিনীতে ডিজিএফআইতে তখন যারা সেই সময় তৎকালীন ছিলেন, তাদের সেই জেনারেলরা চলে গেছেন বাড়িতে, অথবা কেউ চাকরি থেকে বহিষ্কার হয়ে গেছেন। বাট সারপ্রাইজিংলি যে জিনিসটা আমরা খেয়াল করতেছি না সেটা হচ্ছে, জেনারেলরা আসলে ওই ধরনের কাজ কখনো মাঠে করেন না। তাদের হয়ে মেজর, লেফটেন্যান্ট কর্নেল, কর্নেলস তারা সেই জিনিসটা মাঠে এক্সিকিউট করেন। তারা তো ভাই রয়ে গেছে, তাদের কাউকে আপনি চাকরি থেকে বাদ দেন নাই। এবং আপনি যদি এখন সেনা সদরে খোঁজ নেন, সেনা সদরে 3 জন আছেন যারা সেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং ডিজিএফআই তে তখন চাকরিরত ছিলেন এবং সরাসরি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সাথে জড়িত ছিলেন। ডিজিএফআই তে আবার এখন ফেরত আসছেন একজন, একটা ব্যুরোর প্রধান, যিনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সময় ডিজিএফআই এর একজন ডিজির কর্ড ছিলেন। একটা ডিজির কোঅর্ডিনেটিং অফিসার বা কর্ড, সে কিন্তু ডিজি যে জিনিসটা জানে, যে পরিকল্পনাটা জানে, যে 2 নম্বর জিনিসটা জানে, সেই জিনিসটা সেও জানে। সুতরাং সেই জিনিসই স্ক্রিনিং হয় নাই। আমরা মনে করতেছি ঠিক আছে তারা তো দুর্বল হয়ে গেছে, তারা বিপজ্জনক না। সাপ কখনো দুর্বল হয় না। সাপ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিপজ্জনক। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে এবং এই স্ক্রিনের জিনিসটাতে আসতে হবে। তো এখন যেটা আমরা দেখলাম যে এটাতে ফেরত আসি, যে পুলিশ আনসার আগে যেভাবে প্রতিটা নির্বাচনে তারাই কেন্দ্র, মোটামুটি 80% ক্ষেত্রে কেন্দ্র সামলানো, কোনো হালকা গোলযোগ হইলে সেটা সামলানোর জন্য যথেষ্ট ছিল, এবার সেটা হবে না। যে কোনো জায়গায় একটা কিছু শুরু হলে তার প্রথম দৌড়টা তারা দিবে, এবং কোন দিকে দৌড় দেবে কেউ জানবে না, অস্ত্র ফেলে দৌড়াবে। তো তখন সাথে সাথে বিজিবি এবং সেনাবাহিনীর হেল্প চাইতে হবে। তারা যদি আসে, আমি মনে করি বর্তমান যে পরিকল্পনা সে অনুযায়ী 10 থেকে 15 মিনিটের মধ্যে আসবে। 10 থেকে 15 মিনিট যে সময়, সেখানে প্রতিটা দলের এজেন্ট থাকার পরেও যারা সেখানে পুলিশ এবং আনসারকে দৌড়াইতে বাধ্য করবে, তারা ব্যালট বাক্সে 15 মিনিটের মধ্যে নির্বাচনের ফল নির্ধারণী যতগুলা ব্যালট ঢুকানো দরকার সেগুলো ঢুকাতে পারবে। এটা আমরা জানি, এটা পরীক্ষিত যে 15 মিনিট যথেষ্ট। ব্যালট বাক্সগুলো একটা কেন্দ্রের যদি 6টা বুথে থাকে এবং ব্যালট বাক্স সেখানে ধরেন 12-15টা থাকে, প্রতিটাতে ঢুকাই দেবে। তো এই যে ভয়টা আছে, এখন এটাকে এইভাবে চলবে? প্রতিবাদ করবে আরেকটা দল। জামাত তো বলছে যে তারা শহীদি, তাদের কাছে ড্রিম একটা।
তো সেখানে মারামারি হবে, সংঘাত হবে। সেই সংঘাতটাকে ঠেকানোর জন্য তখন অবশ্যই সেখানে নিরাপত্তা বাহিনী বা অন্য সবাই পুলিশ, সেনা, র্যাব সেখানে আসবে। বাট সিচুয়েশনটা কি হচ্ছে দেখেন, একদিক থেকে নির্বাচন হয়ে যাচ্ছে ত্রুটিপূর্ণ এবং গোলযোগপূর্ণ, আর একই সাথে সহিংসতায় ভরে যাচ্ছে। এখন আপনি বলতে পারেন যে এটা তো আগেও হওয়ার সম্ভাবনা ছিল। নো, আগে সেই সম্ভাবনা অনেক কম ছিল, বিকজ আমি আগেও বলেছি পুলিশ এবং আনসারের প্রতি আমাদের রেসপেক্ট ছিল। তারা কিছু বললে সেটা শুনতো। অন্তত তারা যেই মুহূর্তে গোলযোগ শুরু হয়েছে সেইখান থেকে 15 মিনিট পর্যন্ত সবকিছু ঠেকায় রাখতে পারতো। এর মধ্যে আবার আর্মি এবং বিজিবি চলে আসতে পারতো। এখন সেটা পারবে না, প্রথমেই তারা দৌড় কম্পিটিশনে নামবে। তো এই জিনিসটা আমার মনে হয় না সরকার সেভাবে দেখছে। এটার কি সমাধান থাকতে পারে সেটা আমরা পরে আসি। হ্যাঁ, বাট এটা হচ্ছে সিচুয়েশন। তো কিন্তু ধরেন আপনি যেটা বলছিলেন যে আমার মনে হয় না যে অনেকে সাহস করবে। ধরেন রিটার্নিং অফিসারদের কিছু কিছু তো আমরা ভূমিকা দেখলাম মনোনয়নপত্র বাছাই এবং ইয়েতে তাদের আলগাপ্তি দেখলাম আমরা। বাট এর বাইরেও ধরেন হয় কি, ধরেন একজন সেনা অফিসার হিসেবে আপনি জানেন যে নিয়মের মধ্যে থেকে আপনি কিভাবে মোটরটা দিলে এটা মানে কোন দিকে যাবে। একজন আমলাও সেটা জানে, যেমন একজন সাংবাদিক জানে যে কোন শব্দটা আমি আগে লিখলে বা কোন শব্দটা পরে লিখলে, যেটা প্রথম আলোরা করে আর কি, যে মানে টোটাল মিনিংটা চেঞ্জ হয়ে যাবে, মানে যে পড়বে তার মাথায় অন্য জিনিস ঢুকবে। তো এগুলো হচ্ছে বিষয়, মানে আফসোসের জায়গাটা হচ্ছে যে এতগুলা জীবন যাওয়ার পরেও আমাদের কোনো মানে বোধোদয় হইল না। এবং ইউনূসের নেতৃত্বাধীন যে অপদার্থ সরকার, এই ধরেন নাসির উদ্দিন সিইসি, তার নিয়োগ হয়েছে কবে? নিয়োগ হয়েছে বহু আগে। তার কি কোনো মাথা ব্যথাই নাই? আপনি দেখেন যে তার তো উচিত ছিল না যে দায়িত্ব নিয়েই যে রিগড ইলেকশন গুলো কারা কারা দায়িত্বে ছিল, কিভাবে ছিল, তারা এখন কোথায়, এগুলো তালিকা করা কিছু করে নাই কিন্তু। ভাই তো ওনারা তালিকা করেন নাই জেনে, আমাদের থেকে, আমাদের সাথে যারা সহযোগিতা করেন তাদের মধ্যে থেকে যোগ্য একজনকে পাঠানো হয়েছিল। তিনি সম্পূর্ণ সিনারিও সহ, তালিকা সহ প্রধান নির্বাচন কমিশন থেকে সম্পূর্ণ নির্বাচন কমিশনকে ব্রিফ করেছেন ফর্মালি, বলেছেন এই জায়গাগুলোতে সমস্যা, এই ব্যক্তিতে সমস্যা, এবং উপায় বলেছেন। ওনারা তো শুনেন নাই। ওনারা এত ঘটা করে সেখানে বসলেন, চা বিস্কিট খেয়ে ওনারা ব্রিফিং গুলো আমাদের শুনলেন। ওনারা তো সেটা গায়ে নেন নাই। কেন নেন নাই সেটা $1 মিলিয়ন কোয়েশ্চেন। তো এই জায়গায় আমরা হতাশ হব না ভাই। আমি আপনাকে একটু আরেকটা জিনিস ক্লিয়ার করে, উপায়গুলো আমি কিন্তু উপায় আছে কিন্তু ভাই। না, উপায়টা আমরা যাচ্ছি, কিন্তু ধরেন সিইসি নাসিরুদ্দিনের মাথায় রাখতে হবে যে 2 সিইসি এখনো জেলে, কিন্তু ভাই সাবেক 2 সিইসি জেলে সেটা বড় কথা না। এক সিইসি জুতার মালা গলায় দিয়ে জেলে গেছে, সেটা মনে রাখতে হবে। জেলে যাওয়া কোনো সমস্যা না। আপনি জেলে গেছেন, আমিও জেলে ছিলাম। আমি জেল প্লাস আয়নাঘর দুইটাতে ছিলাম, আপনি শুধু জেলে ছিলেন, অনেকদিন ছিলেন। জেলে যাওয়া ইজ ওকে, আর জুতার মালা গলায় দিয়ে জেলে যাওয়া দ্যাট ইজ নট ওকে। শুধু এই ছবিটা মনে রাখেন। মানে ধরেন যে এরা যে জেলে গেছে এবং এদের প্রতি যে মানুষের যে ঘৃণা, মানুষের যে ক্ষোভ, মানুষের অধিকার কেড়ে নেওয়ার যেই প্রচেষ্টায় তারা যুক্ত ছিল সরাসরি ভাবে, সেই জায়গাটা থেকে নাসিরুদ্দিন সাহেবরা কি শিক্ষা নিচ্ছে আমি জানি না। আর আপনি আপনার ওই যে ব্রিগেডিয়ার ফজল, যিনি নির্বাচন কমিশনার, তার ব্যাপারে আপনি ইতিবাচক হলেও আমার কাছে তার ব্যাপারে অনেক নেগেটিভ খবর আছে। তার সঙ্গে আওয়ামী সংশ্লিষ্টতার অনেক বিষয় আছে। আমি অনুষ্ঠানের মাধ্যমে হুঁশিয়ার করতে চাই যে মানে এত এত ভালো না আর কি, বুঝছেন না? এত কি বলবো, মানে সাধু সেজে ভিতরে কিছু করবেন সেই প্রচেষ্টা করা বোধহয় ঠিক হবে না। তারপরে আমাদের এই যে নন কমিশন স্বরাষ্ট্র উপদেষ্টা যে বসে আছে আর কি, সে বলছে যে অবৈধ অস্ত্র নির্বাচনে ব্যবহার হবে না। তো যে অস্ত্রগুলা লুট হয়েছে আর কি, সেই অস্ত্রগুলো নাকি নির্বাচনে ব্যবহার হবে না। তো যারা লুট করছে এটা তার কানে কানে সে বলে গেছে। তো ধরেন এই যে অবস্থাটা, এবং আমাদের প্রধান রাজনৈতিক দলগুলোও কিন্তু ধরেন এই জায়গাগুলো খুব বেশি মনোযোগী না। তারা অবশ্য মনে করছেন যে জনগণ যদি ভোট দিতে নামে সেই জোয়ারে হয়তো অনেক কিছুই হবে না। কিন্তু মাঠের বাস্তবতা কি? আমাদের যে রিমোট এরিয়া যে নির্বাচন কেন্দ্রগুলো, বা যে পরিমাণ ফোর্স এবং যে পরিমাণ নির্বাচন কেন্দ্র, এবার আবার গণভোট যুক্ত হচ্ছে, মানে এগুলো সামাল দেয়া, এগুলো প্রসেস করা, এটার সাথে আপনি যদি সমাধানের জায়গাটা একটু বলেন। জি, সমাধানের জায়গায় আসবার আগে, বিকজ সমাধানটা সাথে অ্যাকচুয়ালি
ভারতও জড়িত, ভারতের কিছু রিসেন্ট অ্যাক্টিভিটি জড়িত। আমি সেই জায়গাটাতে নিয়ে আসি। দেখেন ভাই, আমরা এখন বুঝতে পারতেছি যে ভারত মুখে মুখে নির্বাচন করবার জন্য বর্তমান ইউনূস সরকারকে অনেক চাপ দিলেও প্রথম দিকে, যখন তারা বুঝে ফেলে যে হাসিনা এবং আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারবে না, সেই মুহূর্ত থেকে তারা কিন্তু এই নির্বাচনটা যাতে না হইতে পারে বা সুষ্ঠু কোনো নির্বাচন না হয়, সেই জন্য বিভিন্ন ধরনের পায়তারা করতেছে। তো রিসেন্টলি তারা যেটা করলো, তাদের এই বাংলাদেশে যেই দূতাবাস মিশন, সেটাকে নন রেসিডেন্ট মিশন, মানে ফ্যামিলি সহ থাকার জন্য সেটা ডিক্লেয়ার করলো। আরে ভাই, তোমাদের 2024-এর পরে তো এমনিতে তোমরা নিজেরাই সেটাকে নন রেসিডেন্ট মিশন করে রাখছো, এখন হঠাৎ করে ডিক্লেয়ার করলা কেন? তার পিছনে কিন্তু একটু শানে নজুল আছে ভাই। সেটা হচ্ছে কি, তারা চায় যে বাংলাদেশকে একটা নিরাপত্তার ঝুঁকিতে থাকা দেশ হিসেবে বাইরের পৃথিবীর কাছে প্রমাণ করবার জন্য, এবং তাদের কিছু পরবর্তী পরিকল্পনা আছে সেটার সাথে এইটাকে যুক্ত করার জন্য। তারা এই যে ডিক্লারেশনটা দিচ্ছে গত সপ্তাহে, তার আগে 2 দিন ধরে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত অনেক দেশ এবং প্রায় 20টার মতো দেশের অ্যাম্বাসেডর এবং হাই কমিশনারদের সাথে তারা যোগাযোগ করে কনভিন্স করার চেষ্টা করছে যে আমরা নিরাপত্তা ঝুঁকির কারণে বাংলাদেশ মিশনকে নন রেসিডেন্ট মিশন, যে ফ্যামিলি সহ না ফ্যামিলি ছাড়া মিশন, সেটা ডিক্লেয়ার করতে যাচ্ছি, তোমরা সেটা যদি জয়েন করো। বাকি দেশগুলো বলে দিছে না, বাংলাদেশের পরিস্থিতি এমন না যে আমরা সেটা ডিক্লেয়ার করব। আর ইউকে সম্ভবত বলছে যে যদি প্রয়োজন হয় আমরা সেটাকে ট্রাভেল অ্যাডভাইজারি দিব, কখনো নন এই ধরনের কোনো সিচুয়েশন হয় নাই, বাট তারা তারপরে সেটা দিল। তার পরবর্তীতে তারা কি করলো, হাসিনাকে গত 23 তারিখে একটা বক্তৃতা দেওয়ার সুযোগ করে দিল পাবলিকলি এবং গভর্নমেন্ট অ্যারেঞ্জমেন্টে, কোনো বাধা ছাড়া। আরেক দেশের ফেরারি আসামি যে আরেক দেশ থেকে পালায় গিয়ে তার লোকজন নিয়ে সেখানে আছে, সেখানে তাকে সুযোগ করে দিয়ে একটা প্রচুর ডিপ্লোম্যাটিক নর্ম ভঙ্গ করলো। এখানে কিন্তু ভাই জিনিসটা শেষ না। আমার যেটা মনে হয় এবং যেই জায়গাটাতে আমি শঙ্কিত, সেটা হচ্ছে এটা ভারতের চালের একটা অংশ, যেই ক্ষেত্রে তারা যেটা চেষ্টা করতে পারে সেটা হচ্ছে ইলেকশনের সময় গোলযোগের জন্য আওয়ামী লীগের বেশ কিছু লোক, আওয়ামী লীগের লোক মানেই তো সে হচ্ছে ক্যাডার, সে হচ্ছে সন্ত্রাসী, তাদেরকে দেশের ভিতরে পুশ করা, বাংলাদেশের ভিতরে পুশ করবে এবং পুশ করার পরে কিছু নাশকতামূলক এবং অন্তর্ঘাতমূলক কাজ করাবে। তাদের যেই যাদেরকে পুশ করা যাচ্ছে, প্লাস হচ্ছে এদের যে প্রক্সি কিছু বাংলাদেশে আছে। কি প্রক্সি আছে? এই দেখবেন আমাদের পার্বত্য এলাকায় পাহাড়ি যে সন্ত্রাসী জনগোষ্ঠী আছে যারা বাংলাদেশের বিরুদ্ধে ইনসার্জেন্সি অপারেশন করে, তাদেরকে ব্যবহার করে কিছু সন্ত্রাসী কাজ করাবে। তারপরে আওয়ামী লীগের যে লোকজন আগে থেকে এখানে ছিল, তাদের কাছে তো অস্ত্র, এই যে লুটের অস্ত্র তো স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আস্থাবান যে সেটা ব্যবহৃত হবে না। বাট আমার সাথে ভাই কারো গোপন কথা হয় না যে আমি জানবো আওয়ামী লীগের লোকজন সেটা ব্যবহার করবেন কি করবেন না। দেন আরো প্রক্সি আছে ভাই, যারা, যেটা ভয়ঙ্কর ভাই, আমি আপনার কাছে রাজনাথ সিং এর একটা ছোট্ট অডিও ক্লিপ পাঠাইছিলাম, যদি দেখেন সেখানে আমরা দেখতে পাই, ধরেন আমাদের চরমোনাইয়ের কথা যাকে বলা হয়, এবং কিছুটা অ্যালিগেশন আছে যে যারা আফগান তালেবান এবং তার সাথে এখানকার যে তালেবান তৈরি, যাদেরকে সশস্ত্র করার পিছনে ওনার দলের একটা সংশ্লিষ্টতার কথা মাঝে মাঝে উঠে আসে, তারা কিন্তু চুপ করে বসে থাকবে না। ভারত তাদেরকে কাজে লাগাবে দেশে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সহিংস এবং অস্থিতিশীল পরিবেশ তৈরি করবার জন্য। তাতে তাদের লাভ কি হবে ভাই? দেখেন, যদি আল্লাহ না করুক এই ধরনের একটা গোলযোগপূর্ণ সহিংস নির্বাচন হয়, তাহলে কিন্তু যেই দল হারবে তারা ইলেকশনের ফলাফল মেনে নিবে না, কারণ গোলযোগের তো প্রমাণ থাকবে সেখানে, ইন্টারন্যাশনাল মিডিয়া দেখবে, সবাই দেখবে যে গোলযোগ হয়েছে, সহিংসতা হয়েছে, মেনে নিবে না তারা। দ্বিতীয়ত যেটা হবে, যদি তার মধ্যেও জয়ী দল তারা সরকার গঠন করে, তাদেরকে কিন্তু এই আন্দোলন এবং মেনে না নেওয়ার যেই সংঘাত চলবে তার মধ্যে টিকে থাকবার জন্য, সরকারি কাজ চালানোর জন্য ঝুঁকতে হবে ভারতের সাহায্যের জন্য, যেটা হাসিনা সবসময় নিছে, যে বাংলাদেশের মানুষকে দমন করার জন্য সে ভারতকে ব্যবহার করছে, সে পুলিশকে ব্যবহার করছে, কিছু ক্ষেত্রে সেনাবাহিনী কিছু অসাধু কর্মকর্তাকে ব্যবহার করেছে। তো
তার মানে সেই নতুন সরকার ভারতের উপর ঝুঁকবে এবং সেনাবাহিনীর উপর ঝুঁকবে সাহায্যের জন্য, যে আমাদেরকে টিকে থাকবার জন্য সাহায্য করো। কিভাবে সাহায্য করো? তাদের টার্মস মেনে। তাদের টার্মসের মধ্যে একটা কি আছে অন্যতম? হাসিনাকে আবার ফেরত আনতে হবে, আওয়ামী লীগকে আবার ফেরত আনতে হবে। তো ভারত কিন্তু হাসিনা শেষ দম না, ভারত কখনো যাবে না হাসিনার ডেড বডি ওইখানেই কবর দিতে বা বাংলাদেশে পাঠাইতে। তারা যাবে সুস্থ সবল শরীরের হাসিনা এই পতিতাকে বাংলাদেশে ফেরত পাঠাইতে, তাদের যে স্টেক হোল্ডার হিসাবে তাদের স্বার্থ দেখবার জন্য। হাসিনা ছাড়া তাদের আর কোনো বিকল্প নাই। তারা বিএনপিতে ট্রাই করে দেখছে, জামাতে ট্রাই করে দেখছে, সব দিকে ট্রাই করে দেখছে, এনসিপি কে তারা ভাঙছে, বাট তারা দেখছে না হাসিনার বিকল্প ভারতের জন্য নাই। ওরা বলে না যে আওয়ামী লীগের এরা যে বাংলাদেশের জন্য হাসিনার বিকল্প নাই, আসল কথা হচ্ছে ভারতের জন্য হাসিনার কোনো বিকল্প নাই। তো তারা সেই জন্য তাকে পাঠানোর একটা সুযোগ তখন তৈরি করবে। এর বাদেও গ্লোবালি কিন্তু বাংলাদেশের অনেক দুর্নাম হবে, সাহায্য এবং বিনিয়োগ বন্ধ হওয়ার সুযোগ আছে। এই যেই জিনিসগুলা ভারত করবে ইলেকশনের সময়, কিসের সুযোগ নিয়ে? আমরা যদি ইলেকশনটাকে ঠিক মতো কন্ডাক্ট না করতে পারি, নিরাপত্তা না দিতে পারি, সবকিছুই কিন্তু ভারত তাদের অ্যাডভান্টেজে নেওয়ার চেষ্টা করবে। তো এই যে সিচুয়েশনটা আমি বললাম ভাই, রাজনাথের এটা আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম, সেখানে সে পরিষ্কারভাবে কিন্তু বলা আছে, তাদের প্রতিরক্ষা মন্ত্রী বলছে যে আফগান তালেবান এবং ভারত এখন সব থেকে সুস্পষ্ট বন্ধুর অবস্থায় আছে এবং তারা একে অপরকে সহযোগিতা করে, এবং তার কথায় সুস্পষ্ট ইঙ্গিত আছে যে তারা পাকিস্তান এবং বাংলাদেশে প্রয়োজন বোধে সেই আফগান তালেবানের সাহায্য নিয়ে তারা কিছু করতে পারে এবং চায়। সেই ক্লিপটা যদি আপনি এখন দেখাতে না পারেন, আপনি আপনার লিঙ্কে দিয়ে দেন, আমি এটা লিঙ্কে দিয়ে দিব। তবে ধরেন ভারত যতই চাক বা যেটাই বলুক, হাসিনার পুত্র কিন্তু সজীব ওয়াজেদ জয় কিন্তু হাসিনাকে বৃদ্ধা হিসেবে রাজনীতি থেকে মাইনাস করে দিয়েছে। আমি সাম্প্রতিক সময় আল জাজিরার এক সাংবাদিকের সঙ্গে ইন্টারভিউতে তিনি কথা বলেছেন। আমি ক্লিপটা আবার দেখাতে চাই। মানে আপনি তো বলছেন যে ভারত চাচ্ছে হাসিনাকে পুশ করতে, কিন্তু হাসিনা যে ইনভ্যালিড হয়ে গেছে এটা কিন্তু তার ছেলেই বলছে। আমি একটু ক্লিপটা একটু দেখাতে চাই সুমন ভাই। এখানে কপচা করে খুব বেশি লাভ হবে বলে আমার মনে হয় না, কারণ আমি আপনার সাথে একমত যে সজীব ওয়াজেদ জয় ওরফে ছাগল জয় এই কথাটা বলছে, সেটা প্রমাণ আছে। বাট এখন কি তাহলে তো জয় গত 15 বছরে যেই কথাগুলো বলছে সেগুলোকেও আমার কাছে সেন্সেবল কথা বলে মেনে নিতে হয়, সত্যি কথা বলে মেনে নিতে হয়। আমার কাছে কেন জানি মনে হয় হয় এই ছাগলটা না বুঝে বলছে এই কথাগুলা, অথবা এটা একটা চাল হতে পারে আমাদেরকে বোকা বানানোর জন্য, ভারতের পক্ষে বলবার জন্য যে সে এখানে আসবে না। না, আমি এখানে আরেকটা অ্যাঙ্গেলে দেখছি। ধরেন সন্তান হিসেবে সে তো তার মায়ের শারীরিক অবস্থা জানে, তাই না? তার মায়ের সঙ্গে তো তার ধরেন ইন পার্সন দেখা হয়েছে, হয়তো ভিডিও কলে রেগুলার কথা হয়। সে টোটাল বিষয়টা মিলে একটা অ্যাসেসমেন্ট করতে পারে। মানে এটাকে ধরেন হয় না অনেক সময় যে আমি জানি আমার মায়ের স্বাস্থ্যের অবস্থা কি, হ্যাঁ আপনি জানেন আপনার মায়ের স্বাস্থ্যের অবস্থা কি, তো আপনি ধরেন কথা বলতে গিয়ে বলে ফেললেন যে না নাই, হয়তো মাই হয়তো বলছে না আমি আর পারতেছি না রে বাপ, এই এত পারতেছি না, হইতে পারে। তো যাই হোক, তো এটা আমি বললাম আর কি, যে আমার মনে হয় না যে হাসিনা বয়স কত, ধরেন 80, হাসিনার বয়স তো এখন 80। জি জি। তো 80 বছর বয়সী একটা বৃদ্ধ মহিলা দেশে ফিরে আবার কি করবে, এটা তো মানে এটা একটা দুর্ভাগ্যজনক বিষয়। তো শুনুন ভাই, আপনি ধরেন যদি আমরা বলি যে ধর নির্বাচনের বাকি আছে আর 17 দিন, মানে 17 দিন আগে এই জাতীয় আলোচনা করাটাও আমাদের জন্য একটু মানে কি বলবো দুঃখজনক আর কি, যে আমাদের এই মুহূর্তে নির্বাচনের এক ধরনের ক্যাম্পেইনে থাকা উচিত ছিল যে কাকে ভোট দিবেন, কিভাবে ভোট দিবেন, কেন ভোট দিবেন। তো সেই জায়গাটায় কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, আপনি কি মনে করেন কোন পদক্ষেপগুলো এই মুহূর্তে নির্বাচন কমিশন, আমাদের সরকার নিতে পারে সুষ্ঠু নির্বাচনের জন্য, এই জাতীয় সীমাবদ্ধতা গুলোকে অতিক্রম করার জন্য? জি, প্রথমত আমি টাচ করব, ধরেন অনেক কিছু বলার আছে আমাদের রাজনৈতিক দলগুলো, বিশেষত প্রধান যে রাজনৈতিক দলগুলো নির্বাচনে পার্টিসিপেট করতেছে, তারা যে সার্কাসের ক্লাউনের মতো কিছু কিছু কাজ করতেছে, সেই জায়গা নিয়ে আমি কিছু বলবো না। এগুলো হচ্ছে 1 নম্বর সেন্সিটিভ, এটা আমার ফোকাসও না আজকে, আমি রাজনৈতিক বিশ্লেষকও না, এবং আমার ভাই মার খাওয়ার ইচ্ছা নাই, আমি মার খুব ভয় পাই। হ্যাঁ, এখন যেটা হলো একটু প্রথমে নির্বাচন কমিশনে আসি। নির্বাচন কমিশনের আসলে যে ফ্যাক্ট হচ্ছে
একটা কমিশন আছে, নির্বাচন কমিশনার, ওনার প্রধান নির্বাচন কমিশনার, ওনার সাথে 5 জন নির্বাচন কমিশনার আছেন, বিভিন্ন যোগ্যতায় তারা এসছেন। বাট দিন শেষে তারা এই ব্রিগেডিয়ার জেনারেল ফজল ওনাকে দিয়েই সব কথা বলাচ্ছে, ওনাকে দিয়েই সব কাজ করাচ্ছে। তাদের ধারণা যে সে বোধহয় সবকিছু বুঝে, সুতরাং তাকে দিয়ে করব। এবং আপনি যে এই জিনিসটার কথা বলেছেন সেটা হ্যাঁ আমিও শুনেছি, সেটা আমার কাছেও খারাপ লাগে। বাট দেখেন, একই সাথে আমি আস্থা রাখতে চাই ব্রিগেডিয়ার জেনারেল ফজল, উনি কিন্তু এই তারেক সিদ্দিকী এবং মামুন খালেদ, লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ, এদের অনেক দুর্নীতি ধরে ফেলা এবং সেটা আটকানোর অনেক চেষ্টা করছিলেন। উনি যখন ওসি কমান্ড্যান্ট এস আর্মি সিকিউরিটি নিচ্ছিলেন সেই অবস্থায়, এবং তাদের রোশানলের পরে ওনাকে কিন্তু শেষ পর্যন্ত অকালে মানে অবসরে যেতে হয়। ওনার তো লেফটেন্যান্ট জেনারেল হওয়া কনফার্ম ছিল, অবশ্যই ওনার সেই যোগ্যতা ছিল। এখন এবং আপনি যদি খেয়াল করেন, জুলাইয়ের 26 তারিখে 2024 সালে যখন তপ্ত অবস্থা, সাহস করে উনি কিন্তু শহীদ আবু সাইদকে নিয়ে একটা সুন্দর কবিতা উনি তৈরি করছিলেন, এবং সেটার অডিও আমাদের কাছে অনেক ইন্সপিরেশনাল ছিল। এই গুণগুলো আছে ওনার। উনি একটা কোর্সের সোর্ড বিএসইউ হাইলি কোয়ালিফাইড অফিসার, বাট ওনার কাছে সেই কারণে এক্সপেকটেশনটাও বেশি। ওনার কাছ থেকে কিছু কারণ কি মনে রাখতে হবে, নির্বাচন কমিশনের শুধু ব্রিগেডিয়ার জেনারেল ফজল না, প্রত্যেকে কিন্তু ওনারা সাংবিধানিকভাবে দায়িত্বপ্রাপ্ত শপথ নেয়া লোক। ওনাদেরকে কিন্তু কেউ ছাঁটাই করতে পারবে না। ওনাদেরকে হয় পদত্যাগ করতে হবে, নাহলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তৈরি করে তার মাধ্যমে ওনাদেরকে পদত্যাগে বাধ্য করা হতে পারে। তার মানে আমরা আশা করি কি, একজন বিচারপতির কাছ থেকে যে ব্যবহার, যে বিজ্ঞতা এবং যেই ধরনের একনিষ্ঠতা আমরা আশা করি, সেই একই জিনিস ওনাদের কাছ থেকে আমরা আশা করছি। সেখানে ওনারা একজনের কাঁধে দিয়ে, কোথায় নির্বাচন কমিশনে সবাই করলো কি, এই ঋণ খেলাপি আর ডুয়াল সিটিজেন তাদের বৈধতা দিল, বাট কার মুখ থেকে বলা হলো, ব্রিগেডিয়ার জেনারেল ফজল বলে ফেললেন যে মনে কষ্ট নিয়ে উনি দিচ্ছেন। আরে ভাই, প্রধান নির্বাচন কমিশন চুপ থাকেন কেন? তিনি বলেন না কেন এই কথাটা? আপনার কি দায়িত্ব নিয়ে কথা বলতে লজ্জা লাগে? আপনার তো সেটা হওয়ার কথা না। দেন ঠিক আছে, যতটুকু ভুল হওয়ার হয়ে গেছে, আমি বিশ্বাস করি নির্বাচন কমিশন। আমি এটা বলতে চাচ্ছিলাম যে বিচারপতিদের মর্যাদায়, বিচারপতিদের যে আচরণ বিধি, সেই আচরণ বিধিতে বিচারপতিরা অনেকের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন না, অনেকের সঙ্গে মিক্সিং করতে পারেন না। এক্স্যাক্টলি সেই জায়গাটাতেই আমি বলছি যে ওনার সঙ্গে যেসব যোগাযোগ হচ্ছে বা যা কিছু হচ্ছে, উনি যদি মনে করেন যে এগুলো সব গোপনে হচ্ছে, তাহলে উনি ভুল করবেন আর কি। তো জি জি, এটা অবশ্যই সেই জায়গায় আচরণে ওনাদেরকে, ওনারা কিন্তু কোনো মিসকনসেপশন, মিসপারসেপশন সেগুলো তৈরি করে ওনারা ক্ষতিগ্রস্ত যতটা হবেন, তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের জনগণ ওনাদের সামান্য ভুলের কারণে। তো এখন ওনারা যে জিনিসটা করতে পারেন, তার মানে আমরা যদি দেখলাম যে পুলিশ এবং আনসার শুধু এখনকার পরিস্থিতিতে যথেষ্ট না, তো আগের মতো নির্বাচন কমিশনের জন্য আমার রিকোয়েস্ট, আগের মতন আপনারা যে আর্মি হয় ক্যাম্পে, নাহলে টহল দেবে শুধু তা না, 13,000 ভালনারেবল বা ঝুঁকিপূর্ণ কেন্দ্র আপনারা আইডেন্টিফাই করেছেন 43,000-এর মধ্যে। সেই 13,000-এর জন্য আপনাদের অতিরিক্ত ফোর্স এবং স্ট্যাটিক, মানে যারা কেন্দ্রে থেকে, সেখানে বিজিবি এবং সেনাবাহিনী মিলায় যদি এক সেকশন তৈরি করা হয়, যারা সেই 13,000 কেন্দ্রে থেকে তার দায়িত্ব পালন করবেন, নিরাপত্তার দায়িত্ব, তাহলে কিন্তু সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো থেকে আমরা ওই সহিংসতা বা অন্য কিছু হয়তো সেই ভয়টা থাকবে না ইনশাআল্লাহ। তো এখন সেটা করতেও সময়, দেখেন আপনি সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছে প্রতিটা কেন্দ্রে, এর মধ্যে 43,000-এর মধ্যে কয় হাজার ভেঙে ফেলছে দেখছেন আপনি? ভেঙে ফেলতেছে লোকজন। বডি ক্যাম দেয়া হচ্ছে, যেটা খুবই এফেক্টিভ, যে একজন নির্বাচনী কর্মকর্তার কাছে বডি ক্যামেরা, বডিতে ক্যামেরা থাকবে, যেটা অনলাইন থাকবে সারাক্ষণ। আপনি কেন্দ্র হলো 43,000, আপনি দিচ্ছেন 25,000 বডি ক্যাম। কেন? মানে বাকিগুলা তা মনে করেন বডি ক্যামের দরকার নাই? টাকা কি খুব বেশি লাগতো? খরচ তো এমনিতেই করছেন, আমাদের জনগণের টাকায় খরচ করতেছেন। আমি এখানে দ্বিমত পোষণ করি। ধরেন বাংলাদেশের জন্য যে বডি ক্যাম, সিসি ক্যামেরা, ড্রোন, এগুলো হচ্ছে পয়সা খাওয়ার ধান্দা। মানে নির্বাচন কমিশনের এই এখন নতুন পয়সা তো খেয়ে ফেলছে ভাই, আপনার আমার ওয়ালেট তো খালি করে ফেলছে, সেইগুলো তো খালি, এখন সেটা তো কাজে লাগাইতে হবে। ইভিএম এর সময় দেখি না, ইভিএম, ওই সময় সিসি ক্যামেরা, বহু কিছু হয়েছে, সব লুটপাট হয়ে গেছে। এগুলো হচ্ছে যা পয়সা খাওয়ার ধান্দা। জি, যদি সেটাও হয়, বাট আমি আশা রাখতে চাই যে ফিজিক্যাল প্রেজেন্স অফ দ্য মোস্ট ইফেক্টিভ ট্রুপস, সেনাবাহিনী, বিজিবি বা বিডিআর, তাদেরকে সেখানে রাখা। দেন আরেকটা জিনিস হচ্ছে যে
নির্বাচন কালীন সেই পরিস্থিতি আমাদের যে টুলস বা কমিউনিকেশন ব্যবস্থা সেই জিনিসগুলোকে ইফেক্টিভ করা। তো এর বাদে এখন এইটুকু আমার কিন্তু চাহিদা, তারা কোনো পক্ষপাত করবেন না, তারা সেই জায়গায় সেটাকে এফেক্টিভ রাখবেন, সেটা হচ্ছে আমাদের চাহিদা। এর বাদে আমাকে এখন আসেন সরকারের কাছ থেকে আমি কি চাবো। সরকার একটা লেভেল প্লেইং ফিল্ড বলছেন যে তারা তৈরি করেছেন, গুড, আমি অ্যাপ্রিসিয়েট করি। তো সরকারকে নির্দেশনা দিতে হবে। সরকারি যে ধরেন আপনি জেনারেল জাহাঙ্গীরের কথা বললেন, উনি অস্ত্র নিয়ে একটা কথা বলেছেন যে সে অস্ত্র ব্যবহার হবে না, আপনি বলেন সেটা আপনি নিশ্চয়তা পাচ্ছেন। তাহলে যারা বৈধ অস্ত্রের মালিক, যাদেরকে আপনি চেক করে বৈধ অস্ত্র দিয়েছেন, তাদের কাছ থেকে আপনি অস্ত্র নিয়ে নিচ্ছেন, বাট সে অবৈধ অস্ত্র ব্যবহার হচ্ছে না। মাঠে সেনাবাহিনী আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, তাদেরকে আপনি বাধ্য করাতে পারলেন না ইফেক্টিভলি অস্ত্র উদ্ধার অভিযান করবার জন্য। এখনো সেটা বজায় আছে যে অস্ত্র উদ্ধার অভিযান, সেই জিনিসটা হচ্ছে না। আরেকটা জিনিস আমি বলি, সরকারের থেকে কি সিগন্যাল? ভারত সমস্ত দূতাবাসের সাথে যোগাযোগ করলো যে বাংলাদেশে নন রেসিডেন্ট ডিক্লেয়ার করার জন্য গত সপ্তাহে, এবং গত পরশুদিন 23 তারিখে তারা হাসিনাকে আমাদের বিরুদ্ধে আগ্রাসী দেশের সরকার উৎখাতের জন্য বক্তব্য দেয় অ্যালাউ করলো। সেখানে হাসিনা কিন্তু, আপনি গতকাল যে প্রোগ্রামে করেছেন, একটা জিনিস আমি খেয়াল করছিলাম যে সে তার বক্তব্য দিয়েছে সরকার উৎখাত করবার জন্য, একটা নির্বাচন মানে দেশে প্রতিষ্ঠিত একটা অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের জন্য সে সেখানে জ্বালাময় বক্তৃতা এবং হিংসা, নির্বাচনকালীন হিংসা, প্রতিহিংসার সে ডাক দিচ্ছে। যেই মাটিতে বসে সে ডাক দিল, সেই মাটির ভারতের প্রজাতন্ত্র দিবসে আপনারা কিভাবে তার পরদিনই, তার ঠিক একদিন পরে 24 তারিখে আপনারা প্রধান অতিথি হিসেবে জ্বালানি উপদেষ্টাকে পাঠান। জ্বালানি উপদেষ্টা যখনই সেখানে যায় তখন একটা মেসেজ ভারতকে দেয়া হয়ে যায়। কি মেসেজ? ভাই, এক গালে থাপ্পড় দিচ্ছে ঠিক আছে, আরেকটা গাল বাড়াই দিলাম, সেই গালেও থাপ্পড় দাও। তো এইটা কি আমাদের অ্যাটিটিউড? আমি জানি আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা কড়া স্টেটমেন্ট দেওয়া হয়েছে, আই অ্যাপ্রিশিয়েট দ্যাট, যে ভারতের এই ধরনের উস্কানিমূলক কাজ যে দুটো করেছে সেই ব্যাপারে। বাট যদি আমি সেটা মনে করি সেটা উস্কানিমূলক, তাহলে ভারত যখন ইচ্ছা করে হাসিনাকে দিয়ে বক্তব্য দেওয়াচ্ছে, উস্কানি দেওয়াচ্ছে, সরকার উৎখাতের কথা বলছে তার মাটিতে বলে, সেই ভারতের এম্বাসিতে আমি কিভাবে গেলাম? শুধু তিনি তো যান নাই ভাই, সবাই, কিছু পলিটিক্যাল পার্টির নেতাকে দেখলাম তারা সেখানে গিয়ে সস্ত্রীক গেছেন, এবং ফেসবুকে কি জঘন্য মানসিকতার, কতটা দাস মানসিকতার লোক এই পলিটিক্যাল লোকজন, তারা সেখানে গিয়ে ছবি দিচ্ছেন, ফেসবুকে মজা করে দিচ্ছেন। ভাই, তাদের জন্য, শুধু তাদের জন্য আওয়ামী লীগ যথেষ্ট ছিল, কোমরের 6 ইঞ্চি দিয়ে শুধু পিটাইতো। তো ভাই, এই জিনিসটা সরকারকে নিশ্চিত করতে হবে, আমরা ডাবল স্ট্যান্ডার্ড রাখবো না। আমাদের যদি আমরা ভারতকে পরিষ্কারভাবে বলতে পারি, এবং ডিপ্লোম্যাটদেরকে আমরা একটা সংবাদ সম্মেলন করে, এটা হয় প্রতিবার হয় ইলেকশনের আগে, যে ধারণা দেওয়া যে নিরাপত্তা ব্যবস্থা কি, সেখানে আমরা বলবো যে কিছু মহল থেকে এই উস্কানি দেওয়া হচ্ছে, বিশেষ করে আমাদের ভারতে বসে, যে ভারতে বসে কথাটা বলতে পারেন, নাও বলতে পারেন, বলবেন আওয়ামী লীগের পতিতা হাসিনা ষড়যন্ত্রের জন্য ডাক দিচ্ছে, সহিংসতার ডাক দিচ্ছে। আমরা আশা করি সরকারের বক্তব্য হতে পারে, আমরা আশা করি ভারত সরকার সেই ধরনের উস্কানিকে প্রশ্রয় দিবেন না, যাতে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করতে পারি সহিংসতা ছাড়া। এই স্টেটমেন্টটা আগে থেকে যদি আমি দিয়ে রাখতে পারি, ভারত যত দুষ্টামি, অন্তর্ঘাতমূলক কাজ, সহিংসতা করার চেষ্টা করুক, সেটার ইম্প্যাক্টটা কম হবে ভাই। বাট আমাদেরকে আগে থেকে সেটার মতো কাজ করতে হবে। তো দেন রাজনৈতিক দলগুলোর জন্য ভাই একটু বলি, দেখেন, আমি একদম পুরো হাত জোর করে বলবো, আপনাদেরকে আমি সমালোচনা করতেছি না, কি ধরনের অদ্ভুত কথা আপনারা মাঠে বলে বেড়াচ্ছেন, কাদেরকে নমিনেশন দিচ্ছেন, কাদের কথায় চলতেছেন, কিছুই বলবো না আমি। শুধু একটা জিনিস দেখেন, জনাব তারেক রহমান, আপনি যখন এত বছর পরে বাংলাদেশে আসলেন ফেরত, একটা বড় জনসভা, ইতিহাসের সব থেকে বড় জনসভায় আপনি লোকজনের সাথে কথা বললেন। আমার কিন্তু আশা ছিল আপনি দুইটা কথা বলবেন, শুধু দুইটা কথা। একটা কথা, আমার মা আজকে মৃত্যুসজ্জায় আছে, উনি অসুস্থ, ওনাকে দেখতে আমি আসছি, আপনাদেরকেও দেখতে আসছি, আপনারা আমার মার জন্য দোয়া করবেন। উনি ওনার মার জন্য দোয়া সেদিন চান নাই। দ্বিতীয়, উনি তো বিএনপির, ওনার মা বাবা দুজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়া, ওনারা তো দেশের নেত্রী ছিলেন। উনি তো, এখন উনি যদি মনে করেন উনি বিএনপির নেত্রী শুধু হবেন, নেতা হবেন, ওনার চয়েস,
বাট আমরা আশা করেছিলাম, আমি আশা করেছিলাম উনি এসে একটা বৃহত্তর ঐক্যের ডাক দিবেন, জাতীয় ঐক্যের ডাক দিবেন, যে ঠিক আছে আমরা হয়তো জাতীয় সরকার গঠন করতে পারি নাই, বাট আমি আগামী নির্বাচন যে সেটা আছে সেটা ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে, দেশের সিস্টেমকে প্রগতির দিকে আগায় দেওয়ার জন্য, ভবিষ্যতের জন্য একটা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আমরা একসাথে দল বেঁধে নির্বাচন করি, একই সাথে তা হোক না হোক আমরা একটা জাতীয় ঐক্যর মাধ্যমে নির্বাচন করব। সেখানে কোনো একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গার, ট্রল করা, উল্টাপাল্টা কথা বলা, যেটার কোনো দরকার নাই সেই ধরনের কথা বলা, সেগুলো বলবো না। আমরা একসাথে কাজ করবো যাতে একটা সুষ্ঠু নির্বাচন দিতে সেই সরকারকে সহযোগিতা করতে পারি, এবং আমরাও যারাই মানে ক্ষমতায় আসবো আমরা ক্ষমতায় টিকে থাকতে পারি। নাহলে ভাই দেখেন, যে নির্বাচন হোক, যেই বিজয় হোক না কেন নির্বাচনে, আপনার দল হয়তো জিতবে, সেটা জামাত হোক, বিএনপি হোক, কিন্তু বাংলাদেশ হেরে যাবে ভাই। আমরা এই নির্বাচনটা চাই না। একইভাবে জামাতের তাহের সাহেব, ওনাকে আমি বলবো যে ভাই আপনার কি দরকার ছিল সেখানে আলাদাভাবে চুপ করে থাকেন? আপনারা তো অনেক সংগঠিত দল, বিএনপি থেকে কে কি বলছে না বলছে তার প্রতিটা কথা উত্তর দেওয়ার দরকার নাই। আর আপনি নিজেই তো একজন আওয়ামী লীগের নেতাকে এখানে মঞ্চে দাঁড় করায় দিলেন আপনার বন্ধু হিসাবে পরিচয় করে দিয়ে। সো আমরা এই জায়গায় শুধু সংযত ব্যবহার তা না, আমরা আশা করব ওনারা এইটুকু ম্যাগনিটিউডটা বুঝতে পারবেন যে নির্বাচনে যে কোনো কারচুপি, ভোট ডাকাতি বা সহিংসতা অ্যাকচুয়ালি কোনো দলকেই নির্বাচনে জিতাবে না, বরঞ্চ সব দল তো শুধু হারবে, আমরা বাংলাদেশ হেরে যাব। সেই জায়গাটাতে আমার মনে হয় এই জিনিসটা। আর আরেকটা জিনিস, রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান, আপনারা নির্বাচনী ম্যানিফেস্টো বের করেছেন, কেউ কেউ এখনো করেন নাই, অনেক কিছু রাখছেন ভাই। একটা জিনিস আপনারা 4টা জিনিস ক্লিয়ার করবেন। এক নম্বর হচ্ছে আপনারা নির্বাচনে কোনো সহিংসতা চান না এবং সেটা হতে দিবেন না। নির্বাচনের মাঠে জনসভায় অনেক কিছু বলবেন, নির্বাচনের দিনে কোনো সহিংসতা করবেন না, সেটা প্রমিস করতে হবে। 2 নাম্বার জিনিস এটা, আপনারা আওয়ামী লীগের লোকদের আপনাদের দলে ভিড়াই ভাই তো কয়টা ভোট পাইতেছেন? এরা তো বাতিল জিনিস। এথিক্যালি কোনো আওয়ামী লীগের লোকের তো রাজনৈতিক, টেকনিক্যালি পারে, ইথিক্যালি পারে না। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলে যুক্ত হয়ে রাজনীতি করতে পারে না। তারা যদি নেনই তাদেরকে, তারা তো ভাই আওয়ামী বিষটা আপনার মধুর মধ্যে ঢুকাইতেছে। আপনার দল যদি মধুর দল হয়ে থাকে তার মধ্যে তারা ঢুকাই দিতেছে। বরঞ্চ সেই ক্ষেত্রে যেটা হয়, দলের ত্যাগী কর্মীরা তারা সংক্ষুব্ধ হয় এবং তারা দলের প্রতি, এবং ভোটাররা আপনার এলাকার, তারা কিন্তু কষ্ট পায় যে এই আওয়ামী লীগ এই এত কাজ করার পরে আপনার কোলে বসে তারা দুধ খাচ্ছে। দ্যাট ইজ ব্যাড, দ্যাট ইজ সিম্পলি ব্যাড। দেন সেনাবাহিনী এবং অন্য সবার জন্য যেটা হতে পারে, এবং সুমন ভাই, আমি মনে করি যে জুলাই বিপ্লবের পরে আমাদের সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, প্রশাসন বলেন, মানে এটা ভাবলে ভুল হবে যে মানুষের মধ্যে ওই চেতনা মরে গেছে, মানে মানুষ অনেক কিছুই মেনে নিবে, এটা ভাবার কোনো কারণ নাই। এনসিপির কিছু নেতা ডিরেইলড হয়ে গেছে বা তারা জুলাইকে বেঁচে খাইছে অনেকে, তার মানে এই না যে জুলাই বিপ্লবের চেতনা শেষ হয়ে গেছে। জুলাই বিপ্লবটা সংগঠিত হয়েছিল সাধারণ মানুষের অংশগ্রহণে, ছাত্রদের কেউ কেউ নেতৃত্বে ছিল, বাট মূলত ছিল সাধারণ ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী। তো আমার কথা হচ্ছে কি, এটা একটা শিক্ষা, কারণ জানে যে হাসিনার মতো একটা শক্তিশালী স্বৈরশাসক যেভাবে পালাইছে, তাদের পক্ষে যদি কেউ এইভাবে আবার সামনে নির্বাচনকে কেন্দ্র করে যদি বড় ধরনের কিছু করার প্রচেষ্টা করে, তাদের কি পরিণতি হবে তারা নিশ্চয়ই সেটা বোঝার কথা। তো আমার কথা হচ্ছে, নির্বাচনে বাকি হচ্ছে 17 দিন। এই 17 দিনে আসলে যেহেতু বিএনপি বলছে একটা জাতীয় সরকার করবে, জামাত এর আমির জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে যখন কথা বলতে গেছেন, ওই যে শোক বইতে স্বাক্ষর করে, তিনিও বলেছেন যে নির্বাচনের পরে সরকার গঠনের আগে আমরা আবার বসবো। তো সব মিলায় ধরেন কিছু ইঙ্গিত আছে যে একটা জাতীয় সরকার বা একটা ঐক্যমত্যের সরকারের মতো। তো এই জিনিসটা হোয়াই নট বিফোর ইলেকশন? কেন এই জিনিসটা যদি একরকমের একটা সেটেলমেন্টে হয় বা কথাবার্তা হয়, তাহলে কিন্তু ধরেন ভারতের থ্রেট কিন্তু জিরো হয়ে যায়, নির্বাচনের সহিংসতাও জিরো হয়ে যায়, এবং আমাদের প্রশাসন বলেন, পুলিশ বলেন, আর্মি বলেন, সবার কাছে একটা স্পষ্ট বার্তা চলে যায় যে তোমরা কারো দিকে ঠেলাঠেলি করে কোনো লাভ নেই, মানে সিচুয়েশনটা, গভর্নমেন্টের ফর্মটা হবে এরকম বা এভাবে গভর্নমেন্ট আগাবে। এবং আপনি তো ইশতেহারের কথা বলছেন, আমি মনে করি যে স্পষ্টভাবে সবাইকে ক্লিয়ার করতে হবে যে হ্যাঁ ভোট এবং জুলাই বিপ্লবের যে চেতনা, যে সংস্কারের যে ধারণা,
সেটার দিকে। সো এবারে সামনের গভর্নমেন্টটা কিন্তু নর্মাল গভর্নমেন্ট না কিন্তু। মানে হ্যাঁ ভোটের পরবর্তী কিছু সংস্কারের মাধ্যমে একটা সরকার কিন্তু। তো সেই জায়গাটা এখনই যদি একটা ঐক্যমত্যে আমরা আসতে পারি বা একটা আউটলাইনে আমরা আসতে পারি, আমার তো মনে হয় এটা খারাপ হয় না। আপনি কি জি, শুধু তাদের মানে ভোট পাওয়ার জন্য এই জিনিসটা ইম্পর্টেন্ট। জনগণের কথা তারা যদি নাও ভাবেন, আমি বিশ্বাস করি ভাবেন, বাট প্র্যাকটিক্যালি যদি তারা নাও ভাবেন, হয় কি তাদেরকে কিন্তু একটা কালচার আছে, পশ্চিমা দেশগুলাতে, এশিয়ারও কিছু দেশে আছে, যে নির্বাচিত হলে আমাদের মন্ত্রী কারা হবেন নাম সহ, বিভিন্ন সংসদীয় কমিটির প্রধান কারা হবেন নাম সহ। সুতরাং আমি দেখব শুক্কুর আলী, সে তাকে বানাচ্ছে অর্থমন্ত্রী, আমি সেই শুক্কুর আলীকে তো ভোটই দিব না, কারণ শুক্কুর আলী তো অর্থ চুরি করে খায়। তাকে আমি কিসের জন্য অর্থমন্ত্রী দিব বা পরিকল্পনা মন্ত্রী দিব? সেই জিনিসটা পরিষ্কার করে বলা। 2 নম্বর হচ্ছে, দেখেন এই জায়গায় আপনি যেটা বলছেন যে তার আগে জাতীয় ঐক্য, সেক্ষেত্রে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট। একটা জায়গায় জনাব তারেক রহমানকে আমি বলি, আপনার সাথে যে প্রজাপতির দলকে নিয়ে আসছেন, তারা অ্যাকচুয়ালি আপনাকে কি বলছে আমি জানি না, কিন্তু আপনি কি বুঝতে পারতেছেন যে তারা আপনাকে একটা মলম বিক্রির ক্যানভাসার হিসেবে স্টাবলিশ করতে যাচ্ছে? খুব, আমি সরি এই কথাটা বলার জন্য। দেখেন, আইদার আপনি যেটা বলছেন সেটা আপনার দলের লোকে শুনছে না। দেখেন, আজকে ময়মনসিংহে ত্রিশালে আগুন লাগানো শুরু হয়ে গেছে কিন্তু বিএনপির 2 গ্রুপের মধ্যে। হ্যাঁ, তো এখন হয় তাহলে দেখেন, লোকে তো কি মনে করবে যখন আপনি বলে দিচ্ছেন যে হ্যাঁ ভোটের পক্ষে বিএনপি আছে, বাট আপনার অনেক নেতাকর্মী তারা নির্বাচনী প্রচারণায় বলছেন যে না, আমরা না ভোট দিব। তার মানে কি 2টা অর্থ দাঁড়ায়, হয় আপনার কথা আপনার কর্মীরা এবং নেতারা শুনে না, তাদের কি থাপড়ানো দরকার না? 2 নম্বর জিনিস হচ্ছে, তাহলে কি আপনি আপনার দল মুখে এক কথা বলে কাজে আরেকটা করে? এটাও কিন্তু ভয়ঙ্কর জিনিস। প্লিজ, এই জায়গাগুলাতে শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য তা না, কিছু প্রশ্নে জুলাই সেটাতে না ভোট দেওয়ার কি প্রশ্ন আসে, তাই না? সেটাতে না ভোটের কি প্রশ্ন? কিছু কিছু জিনিস আছে ঢুকায় দেওয়া হয়েছে পরে, আমি সরকারকেও সেই জন্য দায়ী করব, বিএনপি যে অভিযোগটা ছিল, বাট ওভারঅল সেটা তো না ভোট নেওয়ার জিনিস না, সেটা হ্যাঁ ভোটের জিনিস। এবং সেটা আমরা এবং সুমন ভাই, প্রকাশ্যে জিএম কাদের না ভোটের পক্ষে প্রচারণা করার পরেও কিন্তু সে ঘুরে বেড়াচ্ছে, তাদের কেউ ধরতেছে না কিন্তু। ভাই, আমার যতদূর মনে হয় বাটা শু কোম্পানি স্যান্ডেল বানানো কমায় দিছে, অথবা স্যান্ডেলের দাম অনেক বেড়ে গেছে, ডিমের দামও দেশে অনেক বেড়ে গেছে। আমার কেন জানি মনে হইতেছে ভাই, ওনার এই প্রকাশ্যে কথা বলার পরও প্রকাশ্যে ঘুরে ঘুরে বেড়ার জিনিসটা থেকে মনে হইতেছে জনগণ বুঝবে। এখন ভাই আরেকটা জিনিস, এখন তারেক জনাব, সরি আমি ভাবছিলাম পলিটিক্যাল। দেখেন, জনাব তারেক রহমানের জন্য কাজটা কিন্তু সহজ, শফিক সাহেবের জন্য কাজটা সহজ না। তাকে একটা দলকে চালাতে হতেছে যাদের প্রত্যেকে মানে সাফার করা, বিএনপিও সাফার করেছে, বাট জনাব তারেক রহমানকে কিন্তু নতুন করে পলিসি, এই যে কিছু লোক আছে লন্ডনে বসে বাংলাদেশ সম্পর্কে রিসার্চের কিছু জিনিস বানায়, কিছু মলম বানায়, ওনার হাতে ধরা দিছে, ওনার বোঝা হচ্ছে দিস আর রং। আমি বলি, ওনার সামনে কিন্তু এখানে কোনো চেতনার দরকার নাই। আদর্শ, শহীদ জিয়া স্বাধীনতা এবং জাতীয়তাবাদী আদর্শ এবং একটা দল তৈরি করে গেছেন। বেগম জিয়া দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন থাকার একটা নীতি তৈরি করে। সিম্পল এই 3টা জিনিস নিয়ে আপনি আগান, আর কোনো কিছুর দরকার হবে না। বলেন তো, আজকে বেগম জিয়া ওনার ইন্তেকালের পরে ওনাকে নিয়ে কেন কেউ কথা বলে না? ওনার আদর্শটাই তো সব থেকে বড় ছিল এখানে আমাদের টিকে থাকবার জন্য। তার যারা বলে না, তারা কি মনে করতেছে যে তাকে বাদ দিয়ে নতুন নেতা, নতুন ধারণা এস্টাবলিশ করা যাবে? ভুল, সেটা চরম একটা ভুল জিনিস। তো আমি এখানে আর কোনো কিছু বলবো না। পলিটিক্যাল পার্টি শুধু সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীর ব্যাপারে একটা সেন্সিটিভ জিনিস। দিন শেষে কিন্তু নির্বাচন কমিশন, সরকার, রাজনৈতিক দল সবাই কিন্তু তার কাছে সেনাবাহিনীর দিকে, অ্যাজ ইফ সেনাবাহিনীর হাতে একটা ম্যাজিক আছে, সুতরাং সেনাবাহিনী একটা সুষ্ঠু নির্বাচন করা দিবে। সেই জিনিসটা অনেক ভুল। দেখেন, এই সেনাবাহিনী কিন্তু 2028 বা 2018 সেনাবাহিনী না, 24 সেনাবাহিনী না। এই সেনাবাহিনী এমন একটা জায়গা আসছে যেখানে কিন্তু তার মনে একটা ভয় ধরে যাওয়া স্বাভাবিক। গুম খুনের বিচার হচ্ছে, যদি অতিরিক্ত কিছু করি আমার তো চাকরি চলে যাবে, ইনভেস্টিগেশন হবে, আবার কারো কারো মনে কষ্ট আছে, বুকে পাথর আছে।
তো জিনিসটা হচ্ছে সিম্পল। সরকারেরও দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে বলা, ভাই যেইগুলার বিচার হচ্ছে, যে বিচারের জন্য আপনি আমরাও ভোকাল ছিলাম, সেগুলা হচ্ছে গুম খুন, আইন বহির্ভূত কাজ করবার জন্য। আর নির্বাচনকালীন তোমরা যে দায়িত্ব পালন করবা, সেখানে যদি তোমাদেরকে গুলিও চালাতে হয় বাধ্য হয়ে, সেটা আইনের আওতায় হবে, সেটাতে তোমাদের কোনো সমস্যা নাই। এটা এক জিনিস সেনাবাহিনীর। কারণ আমার যাদের সাথে কথা হচ্ছে, একটা আওয়াজ পাইলাম যে কিছু কিছু লোক সৈনিক জুনিয়র লেভেলে তার প্রশ্ন করছে যে আমাদের প্রোটেকশন কে দিবে। এটা বুঝায় বলেন, তাদেরকে সাহস দেন যে এটা সম্পূর্ণ আইনের আওতায় থেকে কাজ করা হচ্ছে, সুতরাং এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। 2 নম্বর জিনিস হচ্ছে, আপনারা কষ্ট করে সেনাবাহিনী, আমি জানি 1 লাখ না, কারণ 1 লাখের মধ্যে ধরেন সেনাবাহিনী 1 লাখ আসলে মাঠে প্রশাসনিক সহ 60,000 ডিপ্লয় করতে পারবে, যারা